স্যার আজকে তো আমাদের দুনিয়ার বর্ণ নিয়ে আলোচনা হবে, তাই না? হ্যাঁ, ধনীয় বর্ণের কিছু দূর আমরা ছিলাম। দেখি কোন পর্যন্ত ছিলাম, সেখান থেকে আমরা এগিয়ে যাব যথাসম্ভব। আমার গত ক্লাসের যে অবস্থা সেটা তো আসলে একটা লজ্জার বিষয়। হ্যাঁ, ঘুম এসে যায় না। দেখো, আজকে আমাদের শিক্ষার্থীরা কতটা সজাগ থাকতে হবে। এই শোনো, তোমরা পার্টিসিপেটরি হবে, বুঝতে পারছো? অর্থাৎ বোঝো কি বোঝো না সেটা একটু বলতে হবে। হুম, মাঝে মাঝে, তাহলে আমার ঘুম আসবে। কিন্তু যদি এক 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 কথা বলে বলে যাই, তাহলে কিন্তু ঘুম চলে আসতে পারে। তাইলেও স্যার ঘুমাইতে যায় স্যার, কত? হ্যাঁ, তাই না? এনামুল, ঠিক বলছি না আমি, বলো? জি স্যার, একা একা বসে হ্যাঁ, আমি ধরো আগের ব্যাচে ক্লাস নিয়েছি, এরকম ঘুম আসতো। না স্যার, তখন তো ওই যে স্যার নাহিদ ভাই ছিল, তারপর মিকাইল অনিক ভাই ছিল, ওনারা প্রশ্ন টশ্ন করতো। ওরা ওরা দুই তিনজন কথাবার্তা বলতে, বেশ আমার কিন্তু দেখো সবার কথা বলতে হবে না, দুই একজন কথা বলতে হবে মাঝে মাঝে। হ্যাঁ, চিৎকার চেঁচামেচি করতে হবে। এমনকি স্যার যারা কথা বলতো তারা কিন্তু সবাই মোটামুটি সফল বলা সফল? যায় এ পর্যন্ত। আরে স্যারদের সাথে কথা বলাটাই তো সফলতার একটা প্রথম লক্ষণ। তো দেখি স্যার, মানে বুঝছি আমার আগ্রহ আছে, আমি চেষ্টা চালাচ্ছি, তাই না? এই বিষয়গুলো এখানে থাকতে হয়। আমরা কোন পর্যন্ত ছিলাম বলো তো? একদম একটু মনে করাও, বোধহয় আমরা গত ক্লাসে শীট বোধহয় দিইনি, না এনামুল? স্যার আমি জি ওই যে স্যার। আমাদের স্যার গত ব্যাচে শীত গতকালে স্যার গত ক্লাসের শীটটা আর আমাদের আগে যে এনামুল ভাইয়া শীটটা দিয়েছে একটু স্যার ওর মানে অমিল আছে স্যার কিছুটা। আমি তাই হচ্ছে স্যার আপনার গত ক্লাসের শীটটা যদি একটু দিয়ে দিতেন আমাদের জন্য খুব উপকার হইতো। আজকে একসাথে চলে আচ্ছা, আসবো। হ্যাঁ, দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। কিন্তু আমার ওই পরে ব্যস্ততায় বা এটা সেটাই, আমাকে বোধহয় একবার এনামুল কি টেক্সট করেছিলে নাকি যে স্যার শীট স্যার দেওয়া হয়নি? টেক্সট করেছিলাম, পরে আপনি হয়তো বা হ্যাঁ, করে আমি দিবেন। টেক্সট দেখেছি, কিন্তু আমি বেশ ব্যস্ত এবং নানা ধরনের ঝামেলায় ছিলাম কলেজে। হুম, আমি আসলে মানে করে উঠতে পারিনি, বুঝছো? দুঃখিত। আমি দেখি না আজকে স্যার, পরে ক্লাসে আপনি স্যার ওই যে আমাদের গত 45 ব্যাচের শীটটা এখানে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিয়েছিলে। হ্যাঁ, ঠিক আছে, ওই একটু ওইটাই তো। আচ্ছা, আমরা ছিলাম কোন পর্যন্ত একটু মনে করো তো? বর্গীয় বর্ণ স্যার। স্যার, ঘোষধ্বনি অঘোষধ্বনি অল্পপ্রাণ মহাপ্রাণ এইগুলা আর কি দেখাইতেছে। এই আমরা এই চার্টটা দেখেছিলাম না? মনে আছে? স্যার আপনি এখনো স্ক্রিনশট দেননি, যার কারণে ওহ, তো এখনো স্মার্ট হতে পারলাম না, কি করার বলো। এবার বোধহয় হয়েছে না? জি স্যার, এতটুকুই পড়াইছেন। আমাদের সবকিছুই ক্লিয়ার, আপনি শুরু করে দিতে পারেন। হ্যাঁ, এখান থেকেই পড়িয়েছিলাম না? তো আমরা এখন এখান থেকে আমরা পরে প্রশ্ন করেছিলাম বোধহয় যে কার কি কোনটার কি নাম, না? এইগুলো বোধহয় আমরা বলেছিলাম যে দেখো ওখানে 4 টাকারে পড়িয়েছি, এখন এখানে আমরা আহ, তার সেই প্রশ্নগুলোই আমরা বলে একটু তোমাদের কাছ থেকে উত্তর নিচ্ছি। ধরো আমরা এই ঘোষ ধ্বনি পর্যন্ত আমরা ছিলাম। বর্গের তৃতীয় এবং চতুর্থ হচ্ছে ঘোষ, আর বর্গের প্রথম এবং দ্বিতীয় অঘোষ, না? এরকম কথা বলেছিলাম। আর বলেছিলাম বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ হচ্ছে অল্পপ্রাণ, আর আহ, দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ মহাপ্রাণ, না? এই কথাগুলো আমাদের পরিপূর্ণ হয়েছিল। আচ্ছা, একজন একটু বলার চেষ্টা করো তো, ঘোষ আর অল্পপ্রাণ মহাপ্রাণের এটার আলাদা আমি কিভাবে করেছিলাম, তুমি কিভাবে মনে রেখেছো? আমি যেভাবে করি সেটা পরে, তুমি কিভাবে মনে রেখেছো যে স্যার আমার এইভাবে এটা মনে থাকবে? কেবল সংখ্যার ভিত্তিতে নয়, অর্থাৎ প্রথম তৃতীয় আর দ্বিতীয় চতুর্থ, অথবা প্রথম দ্বিতীয় আর তৃতীয় চতুর্থ, এরকম ভিত্তিতে নয়। তুমি এমনি এর সংজ্ঞায়নটা কিভাবে রেখেছো, যে ঘোষ কখন হবে বলে মনে হয়? কে একজন বলো। স্যার, ওই যে উচ্চারণ করার সময় বাতাস আর কি কম বেশি এটা দিয়ে আর কি মনে রাখছি। হ্যাঁ, কম বেশির ভিত্তিতে তুমি কি বোঝো, সেটা ঘোষ না অল্পপ্রাণ মহাপ্রাণ না অঘোষ, কি? স্যার, বাতাস যদি, মানে কম থাকে তাহলে অল্প প্রাণ, হুম, আর বেশি থাকলে হইতেছে এই। মহাপ্রাণ। জি স্যার। আচ্ছা, আর ঘোষ অঘোষ কখন? স্যার উচ্চারণের সময় কম্পনের মাত্রাটা যদি ওই আধিক্যতা হয় তাহলে ওটা ঘুষ, আর যদি কম থাকে তাহলে ওটা অঘুষ। দেখো, শব্দটা কিন্তু অঘোষ, অঘোষ এরকম করে নয়, ঠিক আছে? যে বলেছো অঘোষ, অর্থাৎ অটা ওখানে, অ যে একটা উপসর্গ আছে,
তার ঘোষের সাথে একটা অ যুক্ত হয়েছে, ঠিক আছে? আর ঘোষের সাথে অ যুক্ত হয়েছে বলে এই অ কে কিন্তু কোনোভাবেই ও করা যাবে না। কথা কি বোঝা গেছে? জি স্যার। স্যার আমার দেখো তো। একটা, হ্যাঁ, বলো। স্যার ওই যে ঘুষ এবং অঘুষ ধ্বনি ওই সংজ্ঞার মধ্যে পাইছিলাম আর কি, অনুরণিত হয় না, এটার মানে কি স্যার? হ্যাঁ, অনুরণিত মানে এই যে লেখা আছে, খেয়াল করে অনুরণন লেখা আছে, অনুরণন বা কম্পন। তার মানে অনুরণন শব্দের অর্থ হচ্ছে কম্পন। অঘোষে কম্পন হয় না, কথাটা একেবারে শুদ্ধ নয়। কম কম্পন হয় এরকম, কারণ কম্পন ছাড়া আসলে সাউন্ড তৈরি হওয়ার কথা না। স্বরতন্ত্রী কম্পিত হবে, কিন্তু অঘোষের ক্ষেত্রে এমন কম্পন হয় যেটা আমাদের খুব ভাবে অনুভূত হয় না। কিন্তু ঘোষের ক্ষেত্রে কম্পনটা, যেমন ঘ, খেয়াল করছো ঘ, কিন্তু ক খ, ক খ খেয়াল করো। স্বরতন্ত্রীতে অত বেশি বেস যেটাকে বলে সেটি তৈরি হচ্ছে না। ওই যে ইসে তোমার গানের সময় বলে না, কনসার্টে যে বেস বাড়া, মানে একটা কম্পন তৈরি হবে তাতে, আসলে মনে হচ্ছে মাটি টাটিও কেঁপে যাবে এরকম। ঠিক এখানে যখন তুমি গ ঘ বলছো, খেয়াল করছো গ ঘ, ওই যে একটা এই কম্পনটা অনুভব করানোর জন্য বা একটু স্পর্শ করানোর জন্য কম্পনের সাথে আমি বলেছিলাম মাথার তালুতে হাত দিয়ে দেখো, যে তুমি একটা কম্পন অনুভব করতে পারছো। যখন তুমি ক খ বলছো তখন এখানে কাঁপছে না ক খ, কিন্তু তুমি তখন গ ঘ বলছো, খেয়াল করো হাতের নিচের ভিতরে তালুতে একটা কম্পন তুমি টের পাও। ওই কম্পনটা আসলে স্বরতন্ত্রীতেও হচ্ছে। এই, আচ্ছা, আমি এই যে একটি শব্দ লিখেছি, খেয়াল করেছো কি লিখেছি? অস্থির। 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 আচ্ছা, অস্থির না অস্থির? অস্থির। অস্থির। অস্থির কেন? স্যার আমরা তো এইভাবে উচ্চারণ করি না, অস্থির এইভাবে তো উচ্চারণ করি না। এভাবে উচ্চারণ করো না, ঠিক আছে, কিন্তু মানে কেন করো না? বিদ্যুৎ noise। এবার কি করবা? স্যার ওখানে স্যার উপসর্গ বলতে স্যার না বুঝাচ্ছে, এই জন্য সম্ভবত আর স্যার। হ্যাঁ, এখানে এই যে হচ্ছে সংবৃত নিচের, উচ্চারণ হয়েছে আর ওখানে বিবৃত উচ্চারণ। হ্যাঁ হ্যাঁ, গুড, ভেরি গুড। এগুলো তুমি কেবল নামটা বলতে পেরেছো, যে এটা সংবৃত এটা বিবৃত, কিন্তু একটু সাথে বলতে পারবে কেন? স্যার এখানে মুখটা মানে ছোট হয়ে আসছে, হ্যাঁ, সেটা অস্তিত্ব। সংবৃতের সেটা সংবৃতের ধরো, যে মুখ ছোট হয়ে আসে সংবৃত, সংশোধিত হয়, আর মুখ ছোট হয় না এটা বিবৃত করে, এ তো ধরন সেটা। কিন্তু এই মুখ ছোট হচ্ছে না, মুখ, আমি তো অস্থিরও বলতে পারতাম, আমি তো অস্তিত্বও বলতে পারতাম, কিন্তু সেটি নয় কেন? এই জায়গাটায় পৌঁছাতে পারবে কিনা দেখো তো, যে বলেছো চেষ্টা করে। সংবৃত বিবৃত ঠিক আছে, যে অ যখন বলবো তখন বিবৃত, ও যখন বলবো তখন সংবৃত, কিন্তু কথাটা হচ্ছে যে কেন তুমি সংবৃত বিবৃততে যাচ্ছ? এটাও তো বিবৃত হতে পারতো, বা ওটাও তো সংবৃত হতে পারতো, কেন হয়নি? খেয়াল স্যার করছো কেন? বলো। স্যার তখন যেটা বললাম আর কি, এমনটা হবে নাকি যে হ্যাঁ, মানে সেটাই তো, আমি তো আগে একটা বলে দিয়েছি, যে ঘোষ অর্থাৎ ঘোষ নয়, অস্থির অর্থাৎ স্থির নয়, যে উপসর্গটা না বুঝাচ্ছে সেই জন্য স্যার। উপসর্গটা না অর্থে বসলে সেটা কখনোই ও হবে না, অর্থাৎ সংবৃত হবে না, মনে থাকবে এটা। জি স্যার। এরকম একটা শব্দ আর বলো সব আমাকে। ক্ষেত্রেই হবে। হ্যাঁ, এরকম একটা শব্দ বলো। অসহ্য। অস্বচ্ছ, অস্বচ্ছ, অর্থাৎ স্বচ্ছটাকে অযুক্ত হয়েছে। না স্যার, অসহ্য অসহ্য হ্যাঁ, এটা বলছি। অসহ্য, হ্যাঁ তাও হবে, অসহ্য তাও হবে, দন্তস্ব। স্বচ্ছ বিপরীত। হ্যাঁ, বলো। মানে এটা স্বচ্ছ শব্দটার বিপরীত, এই জন্য উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, এটিও সহ্য শব্দটির বিপরীত, তাই উচ্চারিত হচ্ছে না। অর্থাৎ তুমি একটা জিনিস মনে করছো, টেকনিক খেয়াল করো এবার, যে যদি শব্দের শুরুতে থাকে এবং কে বাদ দিয়ে ওই পাশে আলাদা শব্দ তৈরি করা যায়, তাহলে ওই টা কখনোই ও উচ্চারিত হবে না। বোঝা গেছে এবার? জি স্যার। তার মানে হচ্ছে ওই টা আসলে একটা উপসর্গ, নেতিবাচক অর্থে ব্যবহৃত একটা উপসর্গ।
তাহলে অবিসংবাদিত নেতা আর বলার সুযোগ আছে? না স্যার, কি বলতে হবে? অবিসংবাদিত। অবিসংবাদিত। বিসংবাদ মানে হচ্ছে বিতর্ক, মানে এই বিষয়ে কোনো বিতর্ক নেই, অবিসংবাদিত। খেয়াল করছো? পৃথিবী কি অবিনশ্বর? অবিনশ্বর। অবিনশ্বর। তুমি কি অবিকল কথা বলতে পারো? না অবিকল স্যার, একই কথা। অবিকল। 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 অবিরল ধারায় বৃষ্টি হচ্ছে? না স্যার। অবিরল ধারায় বৃষ্টি হচ্ছে, অবিরল। খেয়াল করছো? জি স্যার। অবিরাম বৃষ্টি হচ্ছে, অবিরাম না, অবিরাম বৃষ্টি হচ্ছে, কোনো বিরামহীন না। তবে এখন এইভাবে তোমাকে বুঝে আসলে নিজেকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে। এখন আমাদের শব্দের উচ্চারণের সবচেয়ে বড় স্যার ঝামেলাটা থাকছে। অনবরত, হ্যাঁ, অনবরত। ডেফিনেটলি অনবরত। 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 খেয়াল করছো? তার মানে আমরা বুঝে ফেললাম যে এখানে কোন ধরনের অনিয়ম স্যার নেই, নাকি? এই শব্দটা নিয়ে একটা প্রশ্ন স্যার, অনবরত স্যার, নবরত কি কোনো শব্দ আছে স্যার? না, না, না। তাহলে উপসর্গটা কি এখানে, অ নাকি অন। অন্য? অন। অন। এখানে অন এবং অ দুটোই হবে। অন এবং অ। অন এবং অ, এই দুটো। এইবার আহ এইবার তুমি বলতে পারো যে স্যার, অন যোগ যদি অবিরত হয়, তাহলে বয়ের রস্বীকারটা কই গেল, তাই না? অন যোগ যদি বিরত হয়, দেখো, এইভাবে রস্বীকার বাদ হয়ে যাওয়ার ইতিহাস কেবল এখানে না। তোমরা কি নিরবচ্ছিন্ন একটি শব্দ শুনেছো? জি স্যার। স্যার দেখো, নিরবিচ্ছিন্ন নয় কিন্তু। হ্যাঁ, খেয়াল করছো? কি? নিরবচ্ছিন্ন। নিরবচ্ছিন্ন। দেখো, বতে রসিকার নাই, খেয়াল করছো? ওই অনবরততেও তাই, অনযোগ অবিরত, ওই রসিকারটা আর থাকছে না, খেয়াল করছো? নি যোগ অবিচ্ছিন্ন, বা নি, ওই যে অবিচ্ছিন্ন, দুইটা যুক্ত হচ্ছে এবং অটা রয়ের সাথে যুক্ত হয়ে গেল। বয়ের রসিকারটা আউট, ওদিকেও বয়ের রসিকারটা আউট, উপসর্গ যুক্ত হওয়ার পরে এরকম ঘটনা শব্দের ঘটে থাকে। দুইটা শব্দ আমাদের এখানে চলে আসছে। তো সেটা আমরা ধরতে পারছি হয়তো, কিন্তু বানানের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ শব্দগুলো। তাহলে আমরা অঘোষ থেকে এত কথাই গেলাম। নাসিক্য ধ্বনি তোমরা জেনেছো, যে বাতাসের কিছু অংশ নাক দিয়ে বের হয় যখন। অন্তস্থ ধ্বনি, আচ্ছা, বর্গীয় বর্ণ কয়টা ছিল? 25টি। 25টি। বর্গ 25টা। কয়টা? 5টি। বর্গ 5টা, বর্গীয় বর্ণ 25টা। এই 25টার পরে আমরা যে ধ্বনিগুলো পেয়েছিলাম, কি কি ছিল? ময়ের পরে জ, অন্তস্থ জ, র, ল, এই তিনটা। এবং এরপরে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এই চারটা আছে। এখন স থেকে যেহেতু সেই ধ্বনি শুরু হচ্ছে বা ঊষ্মধ্বনি শুরু হচ্ছে, তাই ঊষ্মধ্বনি আর এদিকে বর্গীয় ম পর্যন্ত কি ধ্বনি ছিল? বর্গীয় ধ্বনি। এই ঊষ্মধ্বনি আর বর্গীয় ধ্বনির মাঝখানে থাকছে আমাদের অন্তস্থ ধ্বনি। এখন এরা যেহেতু মধ্যে অবস্থিত, তাই এদের নাম অন্তস্থ ধ্বনি। খেয়াল করো, অন্তস্থ অর্থাৎ অন্তে অবস্থিত। অন্তর যেটা এসেছে মধ্যে। যদি তুমি বিসর্গ দিয়ে নাম লেখো তাহলে মধ্যে অবস্থান এইরকম ব্যাখ্যা দেয়। যদি বিসর্গ না দিয়ে যদি এরকম লেখো, এর ব্যাখ্যাটা কি হতে পারে বলতে পারবা? অন্তে অবস্থিত, তার মানে শেষে অবস্থিত। তার মানে কিসের শেষে? বর্গীয় বর্ণের শেষে। দেখো তো বোঝা যায় কিনা? বর্গীয় বর্ণের শেষে অবস্থিত, তাই অন্তস্থ ধ্বনি। আবার ঊষ্ম ধ্বনি এবং বর্গীয় ধ্বনির মাঝখানে অবস্থিত, তাই অন্তস্থ ধ্বনি। এই দুটো নামেই তাকে সংজ্ঞায়ন করা যায়। আচ্ছা, এখানে অন্তস্থ জ আছে। অন্তস্থ জ কোন ধ্বনি বলে তোমার কাছে মনে হয় বলো তো? অন্তস্থ জ
মানে অন্তস্থ ধ্বনি, বর্গীয় জ। কিন্তু এখানে ওকে আসলে জিজ্ঞেস করা হচ্ছে সব ধ্বনি তো উচ্চারণ স্থান অনুযায়ী আসলে নামে চলে যায়। অন্তস্থ জয়ের উচ্চারণ আসলে বর্গীয় জ, যার কারণে ওকে বর্গীয় জ যেখানে আছে তালব্যতে সেই তালুধ্বনির সাথে চলে গেছে, খেয়াল করছো? অন্তস্থ ধ্বনির উচ্চারণ আমাদের কাছে আসলে বর্গীয় ধ্বনি। এই কারণে এখানে অন্তস্থ জটাকে দেখো, জ যখন বলছি জ, জ না, কিন্তু তুমি যদি জ বলার জন্য জিভটাকে দাঁতের গোড়ার সাথে নিয়ে আসো তাহলে হবে না। জ এরকম নয়, জ এটা নয়, জ অর্থাৎ জিভের অগ্রভাগ তালুতে চলে যাচ্ছে, এভাবে যে মিশছে জ, চ ছ জ, না, চ ছ জ ঝ, খেয়াল করো। ওই যে জ, বর্গীয় জ, অন্তঃস্থ জয়ের উচ্চারণ আসলে তাই হচ্ছে, তাই তাকে তালব্য ধ্বনি বলা হয়েছে। উচ্চারণ কেমন হবে এটা লেখা আছে বর্গীয় জয়ের মতো। অর্থাৎ তুমি যদি শব্দটা লেখো যোগ্যতা, বানান এরকম না? এই যোগ্যতা বানান তো এরকম নাকি? তাই যোগ্যতা বানানটা লিখলাম, এর উচ্চারণটা এখন কেমন হতে পারে? উচ্চারণে কোন জ আমরা ব্যবহার করব? বর্গীয় জ। কিরকম লিখবো তাহলে বলে? বর্গীয় জ স্যার। হ্যাঁ, কিরকম লিখবো? জয়কার যোগ গয় গয়কার। গয় যোগ্যতা। ওকর তয়াকারতা। আচ্ছা, কয়টা অক্ষর আছে একজন একটু বলার চেষ্টা করো, প্রথম দিকের ক্লাসে যা বলছিলাম। কয়টা অক্ষর আছে? বা তিনটা। শব্দ কি কি? যোগ, গো, তা। যোগ্যতা। বদ্ধাক্ষর মুক্তাক্ষর কোনটা কি? পদ্মাক্ষর মুক্তাক্ষর জানি যোগ না। বদ্ধাক্ষর আর যোগ ও হচ্ছে মুক্তাক্ষর তা বর্গাক্ষর, মুক্তাক্ষর। ও হচ্ছে ও এবং তা মুক্তাক্ষর না? যোগে কেন হরন্ত দিয়েছি? আর এখানে অ নাই, মানে শেষে গয়ের সাথে ব্যঞ্জন ধ্বনি। যুক্ত বা মিশ্রিত অ নেই, এই জন্য অকে কি বলা হতো, কি ধ্বনি? নীল বর্ণ। নীল। আচ্ছা, ঠিক নীলের আছে, বর্ণ। পড়াশোনা আছে, ভালো, চলবে। এই যে জ্বর হলো ব, অন্তস্থ ধ্বনি, বর্গীয় ধ্বনি, ধ্বনি মধ্যে অবস্থিত বলে নাম অন্তস্থ ধ্বনি। এরপরে আমরা ওই জ্বর হলো বয়ের জ্বর হলো তিনটা ধ্বনি পেয়ে গেলাম। এরপরে আচ্ছা, এই জ্বর হলো এর ভিতরে আরেকটা ধ্বনি এখানে ছিল, তোমাদের মনে আছে? জি স্যার, আপনি বলছিলেন 52টার কথা বলছিলেন, জি। ও আচ্ছা, কথা শেষ হয়ে গেছে তাহলে। ব, সেই বটা এখান থেকে বাদ আছে। এই ব যে বাদ দেওয়াটা ঠিক হয়নি, এটা আমরা সন্ধি করার সময় আবারও এটাকে মনে করব এবং সন্ধির কিছু নিয়মের সাথে দেখব যে আমাদের এই ব কানেক্টেড আছে। সেটি বর্গীয় ব নয়, সেটি অন্তস্থ ব না, আমরা সেই সময় পড়ার সময় দেখবো, আবার মনে করবো, তখন এটা মনে রাখবো। এবার আমরা তারণজাত দেখছি, যে জিহ্বা অগ্রভাগ যেটা, দেখো এই যে জিহ্বা শব্দটি একটু মনে রাখো। শব্দটি কিন্তু এটাকে তোমরা কি বলতে অভ্যস্ত আছো? জিভ, জিহ্বা, নাকি? জি তাই না? স্যার। জি এটা স্যার, এটা কিন্তু, হ্যাঁ শোনো, মনে রাখবা, হয় এবং ব যদি যুক্ত হয় এর উচ্চারণ হয় ওতে হস এবং ভ। এবার ওই জিহ্বাকে বলো তো উচ্চারণ কি হবে? জিহ্বা। দেখছো আমি কিভাবে বলতেছিলাম, জিহ্বা। অর্থাৎ আহ এটা আসলে ওই যে ব আছে, আর ওই হতে হ উঠে যে, হটা যাচ্ছে বয়ের সাথে মিশে বয়ের সাথে হ যুক্ত হয়ে ভ হচ্ছে, আর হ উঠে যে ওর ও কে সে রেখে গেছে এখানে, জিহ্বা। কিন্তু এটাকে তুমি জিহ্বা না বলে জিহ্বা বললে ভালো হয়, জি ও না বলে জি উ, অর্থাৎ এটা রস্যু আর ভয় গায়ে ভা। একটু মনে রাখতে হচ্ছে, দেখো কি কারণে ও না হয়ে উ হয়েছে। কারণ হচ্ছে বর্গীয় জতে কি আছে? রস্যিকার। বর্গীয় জয়ের সাথে রস্যিকার, রস্যকার। আর রস্যিকারের পরে হয় ব থাকলে ওটা উভ না, উভ না হয়ে হয় উভ। মনে থাকবে না এটা? কি স্যার একটু বললাম? আবার বলেন স্যার। যে দেখো, রস্যিকার আছে কিসের সাথে? বর্গীয় জয়ের সাথে। আর রস্যিকারের পরে যদি হয়ের সাথে যুক্ত ব থাকে, তাহলে ওই হয়ের সাথে যুক্ত বয়ের ওইটা উচ্চারণ ও ভ না হয়ে, এইটা না হয়ে এই উ এবং ভ হয়।
এই জন্য তখন এর উচ্চারণটা হবে জিহ্বা। 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 কিন্তু এইটা কি হবে খেয়াল করো তো, হয় বয় আকার দন্ত ন, আহ্বান। এবার কিন্তু ও হবে, তাই না? আহ্বান। এই ধরতে পারছো? জি স্যার এইবার এবার কিন্তু বুঝতে ও পারছি। হবে, কারণ এবার তো আর আগে রস্বীকার নেই। ঠিক আছে, এইবার কিন্তু ও হবে। তাহলে আমরা আরেকটা জায়গাও শিখে নিলাম না, ও ভ কখন হবে এবং উ ভ কখন হবে। আচ্ছা, তাহলে মুখ কি হবে? মুখ, এটা একটু বলো তো, গ হয় ব র, গহ্বর। মুখ মুখ গহ্বর। গ ঘর। এই প্র্যাকটিস তো করতে পারছো ভালো, কিন্তু মনে থাকবে? তার আহ্বানের এটা ইন্টারে একটা গল্প ছিল, এটাতে প্রশ্ন আসতো যে এটার উচ্চারণ কি হবে। না, আবার ইন্টারে তো উচ্চারণই একটা কোর্স ছিল পুরা তোমাদের সময়ে, জি স্যার 5 তখন ছিল। নম্বরের, জি তাই না? স্যার। 5 নম্বরে একটা পুরো কোর্স ছিল, সেখান থেকে আহ্বান তুমি বলতে বলতে বা সেটি অভ্যস্ত মুখস্থ, সেটা থাকা একটা বিষয়, আর ওর লার্নিংটা থাকা আরেকটা বিষয়, তাই না বলো? যদি তোমার জি এই যে আমি স্যার। গহ্বর বললাম, তারপরে ধরো এটা কি হবে বলো, বয় রশ্মি হয় বল, বিউভল। এবার কিন্তু বিউভল। রস্যকার, এবার কিন্তু রস্যকার হয়ে যাবে, খেয়াল করছো? কেন জি বলো জি তো? স্যার। স্যার। জি স্যার। ঋষিকার আছে স্যার। রস্বইকার আছে তাই। বয়তে রস্যিকার আছে, এই যে যে রস্যিকারের কারণে রস্যু হয়ে যাচ্ছে, ও না হয়ে, এরও একটা আবার নিয়ম আছে। আমরা যখন ধ্বনি পরিবর্তন করবো, স্বরসংগতি, ভায়োল হারমোনি, তখন আমরা সেটা জানি। কথা বুঝতে পেরেছো? জি স্যার। তখন আবার সেটা দেখো। কি বলো, কেউ কিছু কইবার চাও? যদি কইবার না চাও, তাহলে আমি কইতে থাকি। কম্পনজাত ধ্বনি খেয়াল করো, বলছে জিহ্বা কম্পিত হয়। রেফ র, বলছে র উচ্চারণের সময় জিভ কম্পিত হচ্ছে। আর ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, এটা উচ্চারণ করার সময় জিভ আসলে তাড়িত হয়ে দ্রুত পিছনের দিকে টান দিচ্ছে, তাই ওকে বলা হয়েছে তারণজাত ধ্বনি। আর এটা আসলে কম্পনজাত ধ্বনি এবং দন্তমূলীয় ধ্বনি। এই যে র, তুমি যখন বলছো, এই রটা যখন বলবে, এই র দিয়ে শব্দ তুমি যদি বলো রঙিন, খেয়াল করো, তুমি কি রঙিন এমন বলতে পারবা? রঙিন না, ওখানে জীব যাবে, যাওয়া খুব কঠিন। কিন্তু তুমি রঙিন যখন বলছো, তখন দেখো জিহ্বার এবার অগ্রভাগ কোথায় লাগছে, দাঁতের গোড়ার সাথে কিনা দেখো তো। হুম, হ্যাঁ স্যার। এটা বুঝতে পারছো? তোমাদের একটা গানের একটা লাইন শোনাই দাও, খেয়াল করো, এই গানটা শুনছো বোধহয়। হুম, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে। খেয়াল করেছো আমি উচ্চারণে কি কি করেছি কোথায়? দেখো, শাওন রাতে যদি, শাওন রাতে, খেয়াল করো রা কোথায়, রা, এটা রেফ র, রা। রা, রা না কিন্তু, না, রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে, খেয়াল করো, বাহিরে নয় কিন্তু, না, বাহিরে, অর্থাৎ কম, দন্তমূলীয়, বাহিরে, বাহিরে কি, হ্যাঁ, বাহিরে ঝড়ও বহে, খেয়াল করো, ঝড় কিন্তু এবার, এবার কিন্তু গাছের যে ঝড়, ওটা কি, কোন র? ডয় বিন্দু র। হয় র। বিন্দু র। ওটা বাহিরে ঝড়ও রবীন্দ্র। বহে, খেয়াল করো, নয়নে বাড়ি ঝরে, এবার বাড়ি কোথায় যাবে? এটা আমি রেফ র। বয়বিন্দু র। এবার রেফ র, ঝরে, ঝরে কোথায় যাবে এবার? দয় শূন্য র। ডয় বিন্দু র, ড, বয়বিন্দু র। ও না না, এটা না, তো বয় শূন্য র। মজাটা খেয়াল করো, এই বুঝতে পারতো নাকি? জি স্যার। হ্যাঁ, বাহিরে ঝড়ো, ঝড়ো বহে, আর নয়নে বাড়ি, বাড়ি ঝরে।
মানে এই গানটার উচ্চারণের জন্য। হ্যাঁ, কি বলো, কি কথা বলছো? তোমরা কি এবার পার্থক্যটা ধরতে পেরেছো? দেখবা এই যে এই হেমন্ত মুখোপাধ্যায় একটা গান আছে, মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, শুনেছো না? তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, ধরতে, খেয়াল করো, ধরতে, ধরতে নয় কিন্তু, ধরতে, রটাকে তোমাকে রাখতে হচ্ছে এখানে, ধরতে জানি, তোমার এটা ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। করতে নয় কিন্তু, কোর নয়, আচ্ছা, কোর। আমাদের প্রশ্নগুলো করা শেষ হলে যদি করো। মিউট রাখি তাহলে সবার জন্য মনে হয় সুবিধা। হ্যাঁ, ঠিক একটু কথা শেষ করে তুমি একটু মিউট করে ফেলবে সাথে মিউট করে সাথে। রাখি। আর যারা কম্পিউটার থেকে জয়েন করছেন তারা হচ্ছে আপনার যে স্পেস বাটনটাকে চাপ দিয়ে ধরে রাখেন, তাহলে দেখবেন আপনারা টেম্পোরারি আনমিউট হচ্ছেন। তখন কথা বলা শেষ করে আবার স্পেস বাটনটাকে যদি চাপ দিয়ে ছেড়ে দেন, তাহলে দেখবেন যে আপনারা আবার মিউট হয়ে গেছেন। তো ওই ক্ষেত্রে আরো সুবিধা হয়, আর যাদের ফোনে আছেন তাদের ক্ষেত্রে আমার জানা নেই। হুম, তাহলে একটু মিউট আনমিউট একটু করে নিও, যাতে আমাদের নয়েজটা তৈরি না হয়, না? হ্যাঁ, আর যখনই নয়েজটা তৈরি হবে, ভাববে একটু যে বোধহয় আমাদের কারোর আনমিউট করা আছে, আমরা একটু মিউট করি, এটা একটু ভেবে নেন সাথে সাথে। কোঅপারেট করতে হবে আমাদের। হয়তো তোমরা কথার দিকে খেয়াল দিয়েছো, ওই দিকে হয়তো মনোযোগ নাও থাকতে পারে, এমন প্রথম দিকে তো, আস্তে আস্তে এটা ঠিকও হবে, তবে একটু আমরা সচেতন থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ নমন। তাহলে আমরা যেটি বললাম, যে এই দুই র এর কিন্তু বিরাট চেঞ্জ আছে। একটা তাড়নজাত পিছনে চলে যাচ্ছে, আর একটা কম্পনজাত, এটা দন্তমূলীয় বেসিক্যালি। হ্যাঁ, বেসিক্যালি দন্তমূলীয়, খেয়াল করছো? দেখো, আহ ন, র এবং ল, তিনটে ধ্বনি বললাম না, কোনটা কোনটা? দন্ত ন, র, র এবং ল, ন, র, ল, এই তিনটেই দন্তমূলীয় ধ্বনি, অর্থাৎ দাঁতের একেবারে গোড়ার অংশের সাথে এসে জিহ্বার অগ্রভাগ মেশে। ঠিক এই কারণে এই তিনটা ব্যঞ্জনের সাথে যুক্ত স দন্তস্বই হয়। খেয়াল করো, স্নিগ্ধ, খেয়াল করছো? স্নিগ্ধ, খেয়াল করো, দন্তস্বয়ের সাথে ন আছে না? দেখো, স্নিগ্ধ তুমি বলতে পারবা? না। দেখো, লয়ের সাথে দন্ত স বা স যখন থাকছে লয়ের সাথে, যে কোনো স, বলছে বিশ্লেষণ, তুমি কি বিশ্লেষণ বলতে পারবা? কথাটা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। মানে তালব্য স আছে, দেখো, তারপরে তোমার উচ্চারণে কে আসছে, দন্ত স। কি কারণে? বলছে যে দন্তমূলীয় ধ্বনি ন, র, ল দন্তমূলীয়। যুক্ত হচ্ছে, তাই। আচ্ছা, তুমি কি কখনো বলতে পারবো আমি শ্রাবণ মাসে, এই যে 22শে শ্রাবণ, হ্যাঁ স্যার, শ্রাবণ। দেখো শ্রাবণ। নর্মালি দন্তস্থ হয়ে যাচ্ছে না উচ্চারণে? জি কি স্যার। কারণে, কি কারণে? বলছে ওই যে ন, র, ল, এই তিনটা যে দন্তমূলীয় ধ্বনি, এদের সাথে যুক্ত যে স আছে, ও যে সই হোক না কেন, ওর আর দন্তস্ব উচ্চারণে হয়ে না হয়ে কোনো উপায় নাই। কথাটা কি বুঝতে পারলা? জি স্যার। এখন এই ঘটনাটা হয়ে দাঁড়িয়েছে ওদিকে উচ্চারণের নিয়ম, এবং উচ্চারণের নিয়ম যে ধ্বনিতত্ত্বের আলোচনার বিষয়, এটা বোধ করি তোমরা এখন বুঝতে পেরেছো, এবং এইভাবে তুমি স্যার, এটাকে বলো। স্যার সৃজনশীল উচ্চারণ হবে না সৃজনশীল উচ্চারণ হবে? শ্রী, শ্রী নয়, শ্রী, কারণ শয়ের সাথে রিকার আছে, আর রির সাথে তো রয়ের সম্পর্ক আছে। সুতরাং সৃজনশীলের উচ্চারণটা হবে দন্তস্বয় র ফলা রস্বীকার। কি হবে? দন্তস্বয় র ফলা, আমি দেখাচ্ছি, ওই এই লেখাটা আসছে না কেন, এই যে আসছে, শ্রী, এই তো তোমার শব্দ, সৃজন। জি স্যার। এখন শয়ের সাথে কি আছে? রি আছে, তার মানে র আছে। রি মানে কি? রি মানে তো রয় রশ্মি, র যোগ রশ্মি, মনে আছে আমরা মৌলিক স্বরধ্বনি শেখানোর সময় এটা বলছিলাম? জি স্যার। তাহলে যেহেতু র যোগ রশ্মি, সুতরাং রি কারটাকে আসলে আমরা কি করব? র ফলায় রশ্মিকারে উচ্চারণের দ্যোতিত ধ্বনি করব, শ্রী, সৃজন।
ঠিক আছে, সৃজনশীল। শিলে কি হবে বলো তো? রসিলে দীর্ঘ হবে শিলে? দীর্ঘই। উচ্চারণে কি দীর্ঘই। হবে? যেমন দীর্ঘিতে রশ্মি কি স্যার। এই মৌলিক স্বর কি দীর্ঘিতে জায়গা দীর্ঘি কি মৌলিক স্বরে জায়গা পেয়েছে? না, দীর্ঘই মৌলিক স্বরে জায়গা পায়নি, কারণ রস্বই দীর্ঘি উভয়ের উচ্চারণে ই। রস্বীকার। উভয়ের উচ্চারণে রস্বীকার। তাই আমরা সৃজনশীল উচ্চারণে এরকম করে লিখবো, সৃজনশীল। দন্তস্বয় র ফলা রস্বীকার। যদি কেউ এই র ফলায় রস্বীকারটা না দেয়, তাহলে তার একেবারেই কতল করার মতন অপরাধ হবে না। যদি সে এখানে রিকারটা রাখে তাতেও চলবে, কিন্তু সেটি সে দতিত ধ্বনিকে দেখাতে পারেনি আসলে। কারণ আমাকে ধ্বনি দেখাতে হবে, কার দেখাতে হবে, মৌলিকতার ভিত্তিতে উচ্চারণের ক্ষেত্রে। দেখো, বর্গীয় জ আর অন্তস্থ জ দুইয়ের উচ্চারণ কিন্তু বর্গীয় জতে চলে গিয়েছে, খেয়াল করেছো? ঠিক এখানেও তাই হবে। ঠিক আছে, এরপরে আছে আমাদের উষ্ম বা শীষ ধ্বনি। বলতে শীষ তৈরি হয় এগুলোতে। এই উষ্ম বা শীষ ধ্বনির ভিতরে তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে কেন উষ্ম বা শীষ, ওতে আবার কি ধরনের শীষ তৈরি হয়? শীষ তো আমি ওই তিনটা হতে দেখি, বাকিদের তো আর শীষ হওয়ার কোনো সুযোগ নেই। হুম, কিন্তু স্যার বলো। স্যার, ওই যে বেঞ্চের বর্ণের সংক্ষিপ্ত রূপকে যে ফলা বলে, আমি তো সবগুলো ফলা পারি না স্যার। ভালো থাকো। এরকম আর কেউ আছো সব কয়টা ফলা পারো না? স্যার গত ক্লাসে পড়েছিলেন হ্যাঁ, বলো তো জি স্যার। সংক্ষেপে ছয়টা ফলাকে এক নামে কি বলছিলাম একবারে? যে নবম জরল। নবম জরল। বলছিলাম নবম জরল। এই দেখো, যে জিজ্ঞেস করেছো, এই ছয়টা ব্যঞ্জনকে সংক্ষেপে ব্যঞ্জনের সাথে যুক্ত করা হয়। এই ছয়টা ব্যঞ্জনেরই সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। এর ভিতরে রয়ের দুটো রূপ তৈরি হয়। রয়ের দুটো রূপ যখন তৈরি হয়, র যখন ছোট হয়ে যে যুক্ত হয় তখন ফলা হয়। অর্থাৎ স্রোত, খেয়াল করো, আরে স্রোত বানান তো আহ তাহলে বসো, লিখে ফেলছি, শ্রবণ লিখি। দেখো, এটাকে কি শ্রবণ বলতে পারছো? না, শ্রবণ, তাই না? তার মানে এটা র ফলা, কারণ এটা শয়ের সাথে যুক্ত হয়েছে। কিন্তু তুমি যদি রাখো বর্ষা, ব তাহলে বসায় রেপ আকার, এবার এই রেপকে কি তুমি ফলা বলতে পারবা? না, কারণ এই রেপটা তো শয়ের সাথে যুক্ত হয়নি, শয়ের আগে যুক্ত হয়েছে। এই কথা বোঝা গেছে কিনা দেখো তো। জি স্যার। বর্ষা, বর্ষা, খেয়াল করছো, র হ্যাঁ আগে চলে স্যার। আসছে। সুতরাং এইটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ নয়। বর্ষাটা, এই বর্ষা মানে কি জানো নাকি তোমরা? এ ব স্যার তাহলে বললাম টাইপের কিছু। হ্যাঁ হ্যাঁ, বললাম টাইপের কিছু, ভেরি যে মাছ মারে গুড। নিক্ষেপ। ধারালো অস্ত্র আসমানে নিক্ষেপ না, অন্যকে মারার জন্য নিক্ষেপ করা হয়। কখনো কখনো সার্কাসে বর্ষা খেলা থাকে, উপরের জি দিকে স্যার। ছুড়ে মেরে চিত হয়ে শুয়ে পড়বে, ওটা তার গায়ে পড়বে না, একদম তিন দিকে ভাঁজ হয়ে পড়বে না, এমন খেলা আমরা ইসে সার্কাস খেলায় দেখেছি। তো আমরা যেটি বলতে চেয়েছি সেটি হচ্ছে, শ্রবণে দেখো শয়ের পরে র যুক্ত হয়েছে, আর বর্ষায় শয়ের আগে র যুক্ত হয়েছে। সুতরাং বর্ষা এটি ফলা নয়, শ্রবণ ফলা। কারণ আমরা ফলার শর্তটা রেখেছি যে ওটা আহ পরে যুক্ত হতে হবে। ঠিক আছে, এটা পরে যুক্ত হতে হবে। এই পর্যন্ত কথাটা হয়েছে, তা তোমরা বুঝতে পারছো কিনা? জি স্যার। এবং আমরা তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, হ বলছি যে হ কে উষ্ম বা সেই ধ্বনি বলার কি কারণ আছে, সেটা নিয়ে আমাদের মনে না দ্বন্দ্ব আছে। কিন্তু আহ ওই যে কি বলে, যেটি আহ তোমার হ উচ্চারণ যখন এভাবে করা হয়, যেমন আহ হ কে দিয়ে এই যে বিসর্গ, যে শব্দগুলো আছে, বিসর্গের ওখানে দুঃখ, খেয়াল করো, দুঃখ, এই যে ওই দুঃ, খালি দুঃ যখন বলছি,
তখন স্বরতন্ত্রীতে এক ধরনের মানে একটা আহ, ঘোষত্ব তৈরি হচ্ছে, একটা জোট তৈরি হচ্ছে। হ্যাঁ, এর ভিতরে ঊষ্মধ্বনি আসলে এই চারটা, কিন্তু আহ শীষ ধ্বনি যেটা, সেটা আসলে প্রথম তিনটা। শীষ এই তিনটাতেই তৈরি হয়, তিনটে স্বই উচ্চারণে শীষ তৈরি হয়। কিন্তু আমরা এই চারটাকে একই সাথে ঊষ্ম বা শীষ ধ্বনি বলি, এভাবেই মোটামুটি প্রচলিত আছে। শীষের যে জায়গাটি, সেটি হয়ের ক্ষেত্রে পরিচ্ছন্নভাবে আমরা অনুভব করতে পারি না। আর ল বোধহয় মাঝখানে বাদ হয়ে গেল। ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনির সংজ্ঞাটা দেখো দেওয়া আছে যে যখন উচ্চারণ করা হবে তখন জিহ্বার অগ্রভাগ আটকে দিতে চাচ্ছে, কিন্তু জিহ্বা খোলা না থাকার কারণে এই দুই পাশ দিয়ে, জিভের দুই পাশ দিয়ে বাতাস বের হয়ে যাচ্ছে। ল, দেখো ল বলতার জন্য আগেই জিভটা আমাদের মূর্ধন্যের সাথে বা কঠিন তালুর সাথে ল আগে থেকে লেগে যায়। হুম। আর তখন যেহেতু লেগে যায়, তখন ওই জিভের দুই পাশ দিয়ে বাতাস বের হয়। পাশ দিয়ে বাতাস বের হলে তাকে বলা হচ্ছে পার্শ্বিক ধ্বনি। এই যদি যায় তাহলে আমাদের বোধহয় কিছুটা মোটামুটি উচ্চারণ, এই ধ্বনির অবস্থান এটা শেষ হয়। আমরা এবার 53 নম্বর প্রশ্নটা দেখব। এই বাদ বাকি যা আছে এদের ব্যাপারে আমরা কথা বলে ফেলেছি। 53 নম্বর প্রশ্নটা একটু দেখো তো, বোঝো কিনা নিজেরা। এটা তো প্রশ্ন আছে, উত্তর দেখলে হয়তো বুঝতে পারতে পারে। দেখো তো কি বলতে চাচ্ছে। হুম। দ্বন্দ্ব সাথে দন্তস্বয়ের সাথে যুক্ত বর্ণ বা ফলা থাকলে সেটা উচ্চারণ সয়ের মতো হবে এরকম। দেখো, এই দন্তস্বয়ের সাথে যদি এই কয়টা ব্যঞ্জন যুক্ত হয়, খ আছে, ওই যে সেই র আছে, দন্তন্য আছে, অর্থাৎ ল এখানে না, তাহলে এদের উচ্চারণটা কেমন হবে দেখো। এই যে স্খলন বলছে, দন্ত স থাকছে স্রষ্টা, আস্ত, স্থাপন, স্নেহ। খেয়াল করো প্রত্যেকটার সাথে যেখানে যেখানে ওই ব্যঞ্জনটা যুক্ত হইতে, দেখো সেখানে সেখানে স্বটা দন্তস্ব আছে উচ্চারণে, না? তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা দন্তস্ব হবে। বলতে স্বয়ের সাথে খ, র, ত, থ, ন থাকবে, স্বয়ের উচ্চারণটা কেমন হয়? দন্তস্ব হয়। এই কথা আমি আগে বলে ফেলছি। তাহলে বসয়ের সাথে ন, র, ল থাকলে উচ্চারণ কেমন হবে, মনে আছে এটা? কত টাকা? হম। তাহলে বসয়ের সাথে ন, র, ল যুক্ত হলে তাহলে বসয়ের উচ্চারণ কেমন হবে? দন্ত এর মতো। দন্তস্বয়ের মতো দন্তস্বর হবে। মতো হবে। হম। তখন তার উচ্চারণ হবে দন্তস্বয়ের মতো। আচ্ছা, উ এর সংক্ষিপ্ত রূপ কি? অনুসার। অনুস্বার। বিসর্গের উচ্চারণ কেমন হয়? হ। বিসর্গের উচ্চারণ হয়, বিসর্গ না, উচ্চস্বর। এটা তো অনুস্বারের উচ্চারণ কেমন হয়? উ এ হর্ষ। আর বিসর্গের উচ্চারণ কেমন হবে? হ। হ স্যার। এর হ, মতো। হয়ের মতো। ওই যে অর্ধেক, অঘোষ হ, পুরোপুরি হ না। ওই যেটা বললাম দু, এরকম অঘোষ হ। শেষে বিসর্গ ধ্বনি কি থাকবে না থাকবে না? থাকবেন না স্যার। শেষে বিসর্গ কেমন হয়? বলছে অঘোষ হ হয়েছে শব্দের সাধারণত শেষে বিসর্গ উচ্চারিত হয় না। বিসর্গের পরের ধ্বনি কেমন উচ্চারিত হয়, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় উচ্চারণ। জানো এটা না, পড়ে ফেলছো আগে? ভালো। হুম। দেখো শব্দগুলো দেখো, সঠিক বানানের জন্য গুরুত্বপূর্ণ। শব্দগুলো একটু দেখে নাও, আগে পরে দেখে থেকে না এদের। স্যার, দুঃখ মানে আপনি বলেছেন বিসর্গের পর দ্বিত্ব উচ্চারণ হয়। তার খ দুইটা হয় নাই কেন, তাই? হ্যাঁ স্যার।
ওদের তো তালাক আছে ভালোই, যে কইলেন দ্বিত্ব হয়। তা এখানে দুঃখ খ আছে, খ না হইয়া একটা ক হয়েছে আর একটা খ হয়েছে কেন, এই তো তোমার প্রশ্ন। হ্যাঁ স্যার। এই কেউ আসো এই প্রশ্নের উত্তর দিতে পারো? হ্যাঁ, কেউ আছো নাকি? কোয়ার মধ্যে দুইটা অক্ষর আছে, ক আর মূর্ধন্য ষ। হ্যাঁ, স্যার তাতে এখানে ক আসার কি কারণ? ক এর মধ্যে দুইটা বর্ণ আছে, ক আর মূর্ধন্য ষ, তার দুঃখতে তার কি সমস্যা? স্যার এখানে কটা বলো। দিতে হবে স্যার, খ বলতে গেলে ক প্লাস হ এরকম হয় স্যার। হ্যাঁ, তাই বললে ভালো হতো, সেটা বলছো তো। জি স্যার, মানে কটা দিতে হচ্ছে মূলত। না, কটাও দিতে হচ্ছে না, খটাও দিতে হচ্ছে না, কিন্তু প্রাতঃকালের দিকে তাকিয়ে দেখছি যে স্যার কোন কি, এইবার তো প্রাতঃকালের এই ক দুইবার হয়েছে, অতঃপরে তো প দুইটা হয়েছে, অন্তঃপুরেও তো স্যার প দুইটা হয়েছে। তা দুঃখর ক্ষেত্রে এসে কি ঘটনাটা ঘটে একটু কোন তো বুঝাইয়া যে এখানে একটা কয়েকটা ক হয়েছে কেন? কেউ বলতে পারবা? এই কারোর কি মাথায় ওখান থেকে দেখে কিছু আসে, দেখো তো একটু। এই দুটো শব্দ লেখো, লেখো। এটা কি লিখলাম? সভ্যতা। আর এটা কি লিখলাম? সব্যসাচী। অক্ষর বিন্যাস করে ফেলো দুটো শব্দের। করছো? প্রথমটা কি হবে? সভ্যতা। কি? সব, ব না ভ? সব, ব ব ব। ব। ব আর নিচে, আর নিচেরটাই কি হবে? বয় ব ব ব দুটা। দুটোই ব না? সব্যসাচী। জি স্যার। সব্যসাচী দুটোই ব। আর উপরেরটা হচ্ছে সভ্যতা, একটা ব একটা ভ না? তবে একটু বলো জি। কি কারণে, কেন হতে পারে এরকম? একই তো ব ভ, একটু জ বলা আছে। কে আর কাছে গেছে? হুম। আচ্ছা, অল্প প্রাণ মহাপ্রাণ কি দেখতে পাচ্ছ? জি স্যার। কোনটা অল্প প্রাণ? ব। আর ভ কি? মহাপ্রাণ। এইবার মনে রাখবা যে অল্প প্রাণ ধ্বনি দ্বিত্ব হয়, মহাপ্রাণ ধ্বনি কখনোই দ্বিত্ব হয় না, আগেরটা তার অল্প প্রাণ হয়। দেখো তো বোঝা গেল কিনা? স্যার আরেকবার। স্যার বলছি যে আরেকবার বলবেন? হ্যাঁ রে, বলবো তো। বোঝা না গেলে তো আমি 1000 বার বলবো, কিন্তু বোঝা দিতে হবে, এটা হচ্ছে কাজ। বলছে সভ্যতা, এখানে ভ আছে মহাপ্রাণ ধ্বনি, সুতরাং ভ কে আমরা দ্বিত্ব করতে পারবো না। দুইটা মহাপ্রাণ ধ্বনি একসাথে পরপর হয় না। কিন্তু যেহেতু ভ মহাপ্রাণ, সেহেতু প্রথমটা তার অল্প প্রাণ হবে, সভ্যতা। আর অল্প প্রাণ যদি থাকে দুটোই, তাহলে কোনো সমস্যা নেই, এটা দ্বিত্ব হয়ে যাবে। অর্থাৎ দুঃখ শব্দে মূলত খ আছে মহাপ্রাণ ধ্বনি। আর মহাপ্রাণ ধ্বনি বিধায়, বিসর্গের পরে মহাপ্রাণ ধ্বনি বিধায়, মহাপ্রাণ ধ্বনি দুইবার হবে এমনটি নয়, বা হতে পারে। যার কারণে আমাদের কি করতে হয়েছে? দুঃখ, একটা ক করতে হয়েছে, একটা খ করতে হয়েছে। এই এবার যে প্রশ্ন করছিলে দ্বিত্বতার যন্ত্রণাটা গেল তার মাথা থেকে। কিন্তু তুমি এখনো প্রশ্ন করতে পারো যে স্যার এটারে দ্বিত্ব কর কি দরকার, তা কইলেই তো হতো যে ক অথবা খ হয়। কিন্তু সেইটা যদি কইতে হয়, তাহলে তো ওর শেষ নাই, কোনো কোন ব্যঞ্জন থাকবে তার, ঠিক আছে? এই কারণে ওই দ্বিত্ব বা দুইবার হয়, সেটা আসলে কাজের জন্য দ্বিত্ব বা দুইবার হয়, এই কথাটা আসলে কমন ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে আদতে। তা স্যার, স্যার দুইটি হ্যাঁ, অল্প প্রাণ নাকি দুইটি মহাপ্রাণ একসাথে হয় না বললেন, এটা ভুলে গেছি আবার একটু। দুইটা অল্প প্রাণ একসাথে হবে, কিন্তু দুইটা মহাপ্রাণ একসাথে হবে না। এই জন্য তার আগেরটা তারই অল্প প্রাণ হয়ে যাবে। দেখো তো, জি। বোঝা গেল? জি স্যার। এটা কি অবস্থা হচ্ছে কও তো, আবারও কিন্তু ঘুমে পেয়ে বসছে, তোমরা দুই কথা কও তো দেখি। এটা কি? আমি আসলে কষ্ট করে ক্লাস নেওয়ার কথাটা ভাবছি যে বাসায় কেউ নাই তো, আর একা একা থাকলে আর মানে ঘুম।
তো তোমরা বাসায় আসাতে আমার তো ঘুম চলে আসছে। আচ্ছা, তারণ ধাতু ধ্বনি আমাদের ব্যাখ্যা হয়ে গেল। চন্দ্রবিন্দু মূলত কি ধ্বনি বলছে? ইউ বা ম এর নাসিক রূপ চন্দ্রবিন্দু। আচ্ছা, আর চন্দ্র থেকে চাঁদ হচ্ছে, তা চন্দ্রে তো চন্দ্রবিন্দু নাই, চাঁদে চন্দ্রবিন্দু কেন? স্যার এই তারণ যে সব এই বর্ণগুলোর উচ্চারণ কেমন হবে? তারণ জাতের উচ্চারণ হবে ওই যে একদম পিছনে জিভ চলে যাবে। যেমন ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, ওখানে ও এখানে চলে যাবে র। বাড়ি, বাড়ি যাওয়া, বাড়ি, ঠিক আছে? জি স্যার। এটা বাড়ি। কিন্তু জীবন বাড়ি নিষিক্ত হচ্ছে, হ্যাঁ, জীবন বাড়ি এবার, অর্থাৎ এবার পানি। এবার কিন্তু বয় বিন্দু র, ডয় বিন্দু র না। এই, তাহলে দেখো যে এই চন্দ্রবিন্দু মূলত কি ধ্বনি আছে বলছে? ও তো একটা পরাশ্রয়ী বর্ণ, ও একা একা চলতে পারে না, অন্যের কাঁধে চড়ে ছাড়া। আর ও যখন কাঁধে না চড়িয়ে ভ্যানিশ হয়ে যায় তখন এটা ইও বা মতে পরিণত হয়। আর আহ দেখো নতেও পরিণত হচ্ছে। বলছিলাম যে চন্দ্র থেকে চাঁদ কিভাবে হয়েছে কত? চন্দ্র যেহেতু চন্দ্রবিন্দু নাই, আছে? চন্দ্রতে আর চন্দ্রবিন্দু ওই যে আছে, এখানে ন যুক্ত হয়েছে। ন যুক্ত হইয়া ওইটা আবার এদিকে এসে চন্দ্রবিন্দু আকার, তাই এখানে বলা হয়। খণ্ডত মূলত কি জানি বলতে তয়ের সংক্ষিপ্ত রূপ, তয়ের সংক্ষিপ্ত রূপকে স্যার বলা হয় কি? খোঁজা শব্দটার উপরে স্যার আমরা চন্দ্রবিন্দু কেন দেই? কিসের উপরে? খোঁজা। খোঁজা, জি স্যার। মানে খুঁজে দেখা, যেটা সার্চ, জি সার্চিং এর স্যার। জন্য যেটা। তা তুমি আর কোন শব্দ বলো তো, এই খোঁজা শব্দটিতে কেন চন্দ্রবিন্দু দিচ্ছি? এই কথাটা বোধহয় আমি তোমাদের কইছিলাম নাকি? আমার স্যার যখন না জিজ্ঞেস স্যার করছিল। আপনার কথা শুনে মানে আমার এটা মনে হলো যে কেন দেই। হ্যাঁ, তোমার খালি খোঁজার কথা মনে আসলে কাজ হবে না, খাঁটির কথাও মনে আসতে হবে। কথা বলছো? স্যার খোঁজার পেঁপে, কথা না। এরকম অনেক আছে। পেঁপে, অনেকগুলোই আছে, তাদের চন্দ্রবিন্দু আসার কারণটা কি বোঝা যায় না, না? আমরা কেবল এই পঠনের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব যে এটা চন্দ্রবিন্দু হবে, এটাই হবে না, ঠিক আছে? আর আহ, ওই যেমন কন্টক, যেটা কন্টক থেকে কাটা এসেছে, সেটা যে কন্টক থেকেই তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা জানি, বা ওই যে নটা ট সেটি ওখানে চন্দ্রবিন্দুতে চলে যাচ্ছে। ঠিক এখানে দেখো, ওই ইও তাই হয়, মও তাই হয় ধারণ করে। খণ্ডতা মূলত কি জানি বলছে? তয়ের সংক্ষিপ্ত রূপ। পরাশ্রয়ী বর্ণ কয়টি দাও? পরকে আশ্রয় করে বেড়ে ওঠাতে বর্ণ। তোমার ওখানে বলছিলাম কোন তিনটা তিনটা পরাশ্রয়ী স্যার। বর্ণ? হ্যাঁ, পরাশ্রয়ী বর্ণ ওই যে পরকে আশ্রয় করে তারা চলতে পারে। অনুসার, চন্দ্রবিন্দু, বিসর্গ। লত। আমরা এবার কি যুক্ত বর্ণের ভিতরে ঢুকবো? ঢুকবো। তার আগে আমরা একটু অল্প একটু ব্রেক নিই, বুঝছো? 2-4-5 মিনিট ব্রেক নিই। তোমরা তোমাদের কার কি বলার আছে কিছু কইতে পারো? তোমাদের ভিতরে কেউ কবিতা আবৃত্তি করতে পারো? হুম, স্যার আপনি আরেকটা গান শোনান। 2-4 মিনিট একটা কবিতা আবৃত্তি করো তো। 2-4 মিনিটে আমি তোমাদের একটা কবিতা শোনাই। এই কবিতাটা তোমরা শুনছো? ছোট্ট একটা কবিতা, যে বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। শুনেছো এই কবিতা? শুনছি স্যার। আবৃত্তি শুনলাই কখন? হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, বলছে যে দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। দুঃখে যেন করিতে পারি জয়, খেয়াল করছো কথাটা কিরকম? দুঃখ যেন করিতে পারি জয় না, কি বলেছে? দুঃখে যেন করিতে পারি জয়, না? সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। তারপরে কি জানো? সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয়। মানে আমি ক্রমান্বয়ে ছোট হয়ে যাচ্ছি, এই কথাটা যেন না ভাবি। এই কবিতা তোমরা শোনোনি? কার লেখা বলতে পারো? স্যার শুনছি কিন্তু পারি না। এই কবিতাটা কার কবিতা জানো? জানো? আর এটা ঠাকুর ঠাকুরদার কবিতা এটা। কবিগুরু। হ্যাঁ, কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। এ তো গীতাঞ্জলি কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা। আত্মত্রাণ। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শক্তি যেন রয়। না, আমার ভার লাঘব করি, নাইবা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনি যেন হয়। শুনেছো? হ্যাঁ স্যার কিরকম শুনেছি তো। কিরকম সাধারণ কথা না? কিন্তু অসাধারণ ভাবে বলা। হ্যাঁ, দেখো, মানে ভাবা যায় একদম হৃদয় থেকে চলে আসছে সব কথা না? যা বলতে চাই কেমন তাই, এরকম বাণী বন্ধে কবিতা গুচ্ছে এমন করে সাজানো যেতে পারতো। সৃষ্টিকর্তার কাছে সকল দুঃখ, সকল হতাশা, সব জায়গায় যেন নিজেকে ঠিক রেখে সবকিছু সহ্য করে সামনে এগোতে পারি, এই কথা বলে দেওয়া। আর এই কবিতার জন্যই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, ভাবতে পারছো? এই সেন্সের কারণে। যাক, এটা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কবিতা স্যার বেসিক্যালি। বৃহস্পতি, হ্যাঁ স্যার বিসর্গ নিয়ে কোশ্চেন ছিল। বলো কি নিয়ে? বিসর্গ নিয়ে স্যার। বলো। তা যেহেতু বিসর্গ ব্যবহার করলে দ্বিতীয় উচ্চারণ হয়, তাহলে স্যার বৃহস্পতিবার বানানে যে বিসর্গ হুম। ইউজ করা হয় সেটা কি ভুল, নাকি এটার পিছনে অন্য কোনো কারণ আছে? বৃহস্পতি বানানে বিসর্গ ব্যবহার করা হয়? কে বলছে তোমার এটা? মাঝে মাঝে দেখা যায় স্যার যে বিসর্গ দিয়ে বৃহস্পতি ওই বানানটা দেখা যায় না। ওটা ভুল লিখেছে, মাঝে মাঝে দেখা যায়, তো কিছু আসে যায় না। ওটা শাশ্বত দাস কি বলতে চাই? স্যার ওনা আমাদের নিউ মেম্বার। আচ্ছা, শাশ্বত কি বলতে চাচ্ছে? নিউ মেম্বার তো ভালো, তাকে স্বাগত জানাই। ক্লাস শিট চাই, গ্রুপে আছে হুম। স্যার। ওই যে আগের পড়া চাই, আগের ক্লাসের শিট চাই, ওগুলো তো গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ, ভালো, শাশ্বত তুমি নিয়ে নিতে পারবে ওখান থেকে, গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, বলতে চাইলে গান শুনো। কি গান? তোমাদের মধ্যে কেউ গান জানো? কে যেন বলছিলে গান শেখো। ওই গত ক্লাসে একজন বলেছিলে গান শেখো, এটা বলছিলে। সে নেই বোধহয় আজকে। হুম। চলো, ঘুম চলে গেছে, আবার কথা বলি আমরা এবার এখানে। বলছে এই যুক্ত বর্ণ নিয়ে তোমাদের কি ধারণা আছে? তোমরা কি ব্যঞ্জন বর্ণের সাথে একটা বর্ণ এরকম পড়েছো? দেখো তো, ও কয়ঙ্ক, ও খয়ঙ্ক, ও গয়ঙ্গা, ও গয়ঙ্গা, ইয়ে চাঞ্চা, ইয়ে চাঞ্চা, ইয়ে জানজা, ইয়ে ঝাঞ্জা, এগুলো পড়েছো? তোমরা তখন ছোটবেলায় পড়েছো এই বর্ণগুলো কিরকম করে পড়তে? নৈটান্টা, নৈঠান্টা, নৈঢান্ডা, নৈধান্ধা, হ্যাঁ? তারপরে কি নৈতান্তা, নৈথান্তা, নৈদান্দা, স্যার আদর্শ নৈথান। লিপিতে ছিল। হ্যাঁ, আদর্শ লিপিতে ছিল। এগুলো কি পড়েছো তখন? মই পয়ম্প, মই পয়ম্প, মই গম্ব, মই ভম্ব, না? হ্যাঁ স্যার পড়ছি। অর্থাৎ ম আর ব মিলে হচ্ছে ময় বয়ম ভ। ময় বয়ম ব, ময় বয়ম ভ। ওই যে অম্বর, সম্বর, হ্যাঁ, সম্ভাব্য, হ্যাঁ, এইরকম। তার মানে যুক্ত বর্ণটা আসলে কি? পাও তো, দুইটা বর্ণ যখন, দুই বা ততোধিক বর্ণ যখন কি হয়, যুক্ত হয়, তখন তাকে যুক্ত বর্ণ বলে। সেটি আমরা মনে আছে যৌগিক স্বর পড়েছিলাম। জি স্যার। যৌগিক স্বর মানে কি ছিল কও তো? বুঝতে পারবা? দুইটা স্বর যুক্ত হয়ে যখন। দুইটা স্বর যুক্ত হচ্ছিল। যুক্ত বর্ণ এখানে এসে, যদিও বর্ণ শব্দটি
স্বর বা ব্যঞ্জন উভয়কে বোঝাতে পারে, কিন্তু এখানে যুক্ত বর্ণ কিন্তু আসলে ব্যঞ্জনের যে জায়গাটা যুক্ত হয়, বেশিরভাগ ব্যঞ্জন যখন একসাথে যুক্ত হয়ে যায়, অর্থাৎ ওই যুক্ত জায়গায় একটা ব্যঞ্জন থাকবে basically, তখন সেটি যুক্ত বর্ণ হয়। এখন দেখো, তুমি যদি কয়াকারে কা বলো, এখানে কি কি যুক্ত হয়েছে? পারবা কইতে? স্যার কয়ের ক আর কয়ের সাথে একটা আ আকারের যুক্ত হয়েছে, কয়ের সাথে একটা আ যুক্ত হয়েছে না? কয় হর যোগ আ, এখানে কি কি যুক্ত হয়েছে আসলে কও তো? স্যার এখানে আসলে ষোলো দেখো তো, একটা ব্যঞ্জন আর কষায় একটা স্বর নাকি? একটা ব্যঞ্জন আর একটা স্বর, জি স্যার। একটা ব্যঞ্জন একটা হ্যাঁ স্বর। আচ্ছা, যদি কয় আকারে কা বাদ দিয়ে আবার কয় জফলা বলি কি হবে? ক। কও তো। ক, স্যার এখানে আমি ক প্লাস প্লাস অন্তস্থ জফলা না? এবার কে কে যুক্ত হয়েছে কও তো? ব্যঞ্জন যোগ ফলা না? জি স্যার। ব্যঞ্জন যোগ ফলা, আগেরটাই যুক্ত হয়েছিল ব্যঞ্জন যোগ কার, তাই না? জি। আচ্ছা আচ্ছা, এইবার যদি দেখি যে বিজ্ঞান, বিজ্ঞানে এই যে যুক্ত ব্যঞ্জনে কি কি যুক্ত হয়েছে কও? বর্গীয় জ যোগ ইয়। বর্গীয় জ যোগ ইও না? জি। বর্গীয় জ যোগ ইও। আচ্ছা, এবার কি কি যুক্ত হয়েছে? স্যার ব্যঞ্জন যোগ ব্যঞ্জন। ব্যঞ্জন যোগ ব্যঞ্জন, তার মানে আমি যে তিন ভাবে দেখালাম, যুক্ত ব্যঞ্জন কয় ভাবে হতে পারে? ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ বর্ণ, আর ফলা, ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন, তিন ভাবে না? জি। এই যে যুক্ত ব্যঞ্জন তিন ভাবে হতে পারে, এখানে লেখা আছে এবং আমরা সেটা দেখে বুঝতে পারলাম। এইবার একটু বলতে হবে এই ক্ষীয় কি কিভাবে যুক্ত হইছে, এটা তোমরা জানো। স্যার ক যোগ মূর্ধন্য স কিভাবে লিখবো? ক যোগ মূর্ধন্য ষ, ক যোগ মূর্ধন্য ষ এরকম লিখলে হবে? হসন্ত হসন্ত মূর্ধন্য। না হলে হবে না কেন? স্যার এখানে তো অ নাই। অ রাখা যাবে না, নাই মানে অটা রাখা যাবে না, তাই তো? জি স্যার। এই কারণে আমরা হর্ষ দেব, এখানে হর্ষ না দিলে অ রয়ে যায়, যেখানে একটু যুক্ত হবে না। ক্লিয়ার ব্যাপারটা? ব্যাপারটা যেহেতু ক্লিয়ার, তখন আমরা এবার একটু টেকনিক্যালি বলার চেষ্টা করো। শব্দের শুরুতে ক্ষীয় কিভাবে উচ্চারিত হয়? ক্ষয়ের মতো। খ এর মতো। শুরুতে ক্ষয়ের মতো না? জি স্যার। মধ্যে বা শেষে কয় হর্ষ খ নাকি? এগুলো এখন তুমি বুঝে ফেলতে পারবা। এইটা কিভাবে ঘটিত হয়েছে এটা কম? বাঞ্ছনীয় ইউ ইয় চ। কি হচ্ছে? আচ্ছা, তার মানে একটা জিনিস মনে রাখছো, আগে যদি ন এসে যায় তাহলে যুক্ত ব্যঞ্জনে বলতে ন যুক্ত হয়নি, হয়তো ইহ যুক্ত, তাই না? এটা একটু মনে রাখতে হবে, বুঝছো? এরপরে কি আছে? এটা কি কি যুক্ত হয়েছে? ইয় ছ। ইয় ছ, লাঞ্ছনা। এটা কি? ক হসন্ত দন্তস্ব। ক হসন্ত যোগ দন্তস্ব, ভালো। এটা কি? যোগ মূর্ধন্য ষ। স্যার ত ত যোগ যোগ ত যোগ বলো। হর্ষ ত যোগ, ত যোগ আরে ত যোগ ত যোগ ব, এটা এটা ত যোগ ত যোগ ব, অর্থাৎ সেটা বফলা যুক্ত আছে। ঠিক আছে? এটা কি? দন্ত স যোগ থ। থ। দন্ত স যোগ থ, এটা দিয়ে আমরা স্থান লিখি না? জি স্যার। এটা কি? হ্যাঁ, তো সহজ। দন্ত দন্ত স স যোগ যোগ থ।
দন্ত সদ খ, এটা স্খলন, থ না, খ। ক, খ। হুম। এটা কি আছে বলো? হজম হজক মূর্ধন্য ণ। হুম। হজম ওই বলছেন। হ হসন্ত ম নাকি? জি স্যার। আচ্ছা, এটা কি? হযোগ দন্ত ন। হজক দন্ত ন। হজক দন্ত ন। এটা কি? এটা তো হজক হযোগ মূর্ধন্য। মূর্ধন্য। হজক মূর্ধন্য শব্দ বলতে পারবা? অপরাহ্ন আরে, অপরাহ্ন পূর্বাহ্ন অপরাহ্ন না? জি কারণ বলতো তো কি নাম তোমার? এই নাম বলো তো কি নাম? জি স্যার। আচ্ছা, অপরাহ্নতে বললে নাম কি? স্যার মুসলিমা রহমান। কি নাম? মুসলিমা রহমান। হ্যাঁ, মুসলিমা রহমান। অপরাহ্ন, পূর্বাহ্ন বানান করো তো কি হবে? পয় দীর্ঘ, হুম। বয়ে বাকার, হুম। তারপর হচ্ছে হ মূর্ধন্য হুম। যুক্ত হয়ের সাথে কোন হবে? তার মূর্ধন্য। কোনটা, সেটা উপরেরটা না নিচেরটা? মূর্ধন্য আর এই নিচে যেটা সেটা মূর্ধন্য। স্যার তাহলে এইটা যুক্ত। মূর্ধন্যর মতো দেখতে যেটা সেটা দন্তন্য, আর দন্তন্যর মতো দেখতে সেটা মূর্ধন্য। এই কথা কি আমি কইছি নাকি তোমাদের? এই যে তুমি যে কথাটা কইলা একটার মতন দেখতে হলেও সেটা অন্যটা, এই কথা কি আমি তোমাদের আগে কইছি? সত্যি কথা বলবা, এটা আমার মুখের কথা, কিন্তু এটা আর কোনো জায়গায় নাই। স্যার মানে হয়তো আগের আগের ক্লাস দেখেছো, অথবা তুমি পুরাতন। হয় কিভাবে গঠিত হয়েছে? হযোগ রফলা। হজক রফলা। এটা কি লিখছি দেখো তো? ক যোগ মূর্ধন্য স যোগ ম। 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 হ্যাঁ, তাহলে এটা কি কি যুক্ত হইতে পারে এখানে? তিনটা। ক, মূর্ধন্য ষ যোগ ম। আচ্ছা, এখন হসন্ত তুমি কোনটায় ব্যবহার করবে? বলা হয়েছিল যে প্রথম দুইটায় না, তিনটা থাকলে দুইটা। এখন এই যে যেগুলো আছে, এগুলো আসলে তোমাদের একটু বিভাজন করে দেওয়া আছে, তোমরা এই বিভাজন গুলো পড়বে এবং পড়ার সাথে তোমাদের সম্ভারটাও বাড়বে। ঠিক আছে? সম্ভারও বাড়লো আবার। ও, এবার তো একটু ডিফিকাল্ট জিনিস এসে গেছে, আমার তো একটু কঠিন হয়ে যাবে। এই স্বরধ্বনিতে উচ্চারণটা দেখছি, এটা তো বেশ একটু ডিফিকাল্ট হয়ে যাবে এখন পড়া। স্যার হুম। ব্রাহ্মণ উচ্চারণ কেমনে হবে? বাড়িয়া। ব্রাহ্মণ উচ্চারণ কিভাবে হবে না? জি স্যার। ব্রাহ্ম, হস, হন, ব্রাহ্মণ। বুঝছো? জি স্যার। এখানে কোন ন হবে? দন্তন্য হবে। দন্ত। কয়টা অক্ষর আছে এবং কিভাবে আসছে দেখো। আচ্ছা, হয়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করছো, হ যুক্ত হয়েছিল কার সাথে? এখানে কিন্তু মূলত হয়ের সাথে ম যুক্ত হয়েছিল না, কিন্তু জি স্যার। উচ্চারণে কিন্তু ভিন্ন। মটা আগে যাবে আর হটা পরে যাবে, ব্রাহ্মণ। কিন্তু আদতে বর্ণটা তৈরি হয়েছিল কি? হ এবং ম দিয়ে। ঠিক আছে? কিন্তু হয়ের সাথে যুক্ত সকল ব্যঞ্জন আসলে কি করে? স্থানান্তরিত হয়ে যায় হয়ের সাথে। প্রায় সকল না, মানে উম, কোন কোনটা আর কি একটু করবে। দেখো, ব্রাহ্মণ হয়ের সাথে যুক্ত যে ফলাগুলো আছে, এরা মূলত কি করে দেয়? হকে স্থানান্তরিত করে দেয়। আমরা হয়ের সাথে যুক্ত ওই যে ব কে কিন্তু ভিন্নভাবে দেখছিলাম একটু আগে, মনে আছে? ব কিন্তু একটা ফলা, সুতরাং তাকে ভিন্নভাবে দেখছি তখন। এইটার সাথে একটু আলাদা হচ্ছে সে।
এখন এই উচ্চারণ স্থান অনুযায়ী যদি এটা পড়াতে চাই তাহলে তো একটু কঠিন হয়ে যাবে, বুঝছো? এই যে আমাদের যে এইটা স্বরধ্বনির উচ্চারণ যেটা, যেটা না পড়াতে এগোনোর কায়দা নেই, বুঝছো? বাবারে। এই পর্যন্ত কোনো প্রশ্ন না থাকলে আমরা এদিকে এগোবো, বুঝছো? কিন্তু এইদিকে এগোনোর জন্য সবসময় একটা চার্ট করার কথা ভাবতাম, কিন্তু চার্টটাই করা হয় না। এই পার্টটা চার্টের মধ্যে পড়লে ভালো হতো। কিন্তু পড়া নেই, এখন কি করি? আচ্ছা, আমরা চার্টটা এখানে এঁকে ফেলি। একটু মনোযোগ দাও। ধরো আমি এই যে আঁকছি না, এটা মূলত আমাদের যে জীব আছে না, আমরা জীবটাকে আসলে ভাগ করছি। এইভাবে ভাগ করলাম মানে হচ্ছে এই যে জীব যে কথা বলার সময় একেবারে পড়ে থাকে, একটু উঁচু হয়, তারপরে একটু উঁচু হয়, তারপরে একটু উঁচু হয়, কখনো কখনো আবার পড়ে যায়। এই যে ওঠানামা, হ্যাঁ, সে ওঠানামার ভিত্তিতে মূলত আমরা এই পার্টটা করলাম। ধরো যদি এটাকে উচ্চ লিখি তাতে বোঝা যাবে যে এই জায়গায় কথা বলা, ধরো রশ্মি বলছি, তাহলে রশ্মিকার কত উঁচুতে আছে, বলার সময় জীব কত উপরে উঠছে সেটা একটু বুঝতে হবে। আর উচ্চর পরে এটা হচ্ছে নিম্ন। হুম এখন এইটার নাম কি হবে তাহলে? উচ্চর কাছাকাছি, তাহলে এটার নাম হবে উচ্চ মধ্য। আর এটা যদি নিম্নের কাছাকাছি, এটার নাম কি হবে? নিম্ন মধ্য। নিম্ন মধ্য। হুম তাহলে আমরা জীব উঁচু হচ্ছে কি নিচু হচ্ছে না, তার ভিত্তিতে আমরা চারটা পার্ট করলাম জীবকে। যে জেব উঁচু হলে উচ্চ, তার থেকে একটু নামলে উচ্চ মধ্য, তার থেকে আরো নামলে নিম্ন মধ্য, তার থেকে নেমে গেলে নিচে। আচ্ছা, যদি অ উচ্চারণ করছো, অ, হুম অটা যখন উচ্চারণ করবো তখন ওটা আসলে থাকছে কোথায়? উঁচুতে যাচ্ছে না নিচুতে যাচ্ছে? উচ্চ স্যার। এখন নিম্ন একটাকে তো মধ্য। একটাকে তো একটু বোঝা কঠিন, এই কারণে সাথে আরেকটাকে দিয়ে কথা বলতে হয়, সাথে আরেকটাকে নিয়ে কথা বলতে হয়। ধরো আ বললাম, আ, এবার কোথায় যাচ্ছে? নিম্ন স্যার। একেবারে নিম্নে চলে যাচ্ছে না? নিম্ন। জি স্যার। আ, যদি উ বলি, এখানে উচ্চ নিম্নটা স্যার কিসের উচ্চ নিম্ন স্যার, এটা তো বুঝি উ, না। উতে কোনটা যাচ্ছে? মানে নিম্ন। উচ্চ নিম্নটা কিসের উচ্চ নিম্ন এটা বুঝতেছি না। এই উচ্চ মধ্য নিম্ন এটা কিসের অবস্থান এটা বুঝতে পারছো না, তাই? জি স্যার। এটা হচ্ছে আমরা যখন মুখে কথা বলছি তখন জিভ কখনো কখনো একেবারে এই এই অংশের সাথে লেগে যায়, কখনো একটু উঁচু হয়, কখনো একটু উঁচু হয়, কখনো আবার একেবারে ওই তালুর সাথে লাগে। এর ভিত্তিতে জীবের অবস্থানটা নির্ধারণ করা হচ্ছে। এরপরে কখনো কখনো আবার জীব পিছনের দিকে টান দেয় কথা বলার সময়। হুম এখন যখন তুমি ই বলছো, ই জিভ এগিয়ে যাচ্ছে। যখন তুমি উ বলছো, উ, দেখো জিভ পিছনের দিকে টেনে গেছে না? জি স্যার। এরকম এরকম বিষয়টা এখানে জীবের অবস্থানের ভিত্তিতে আসলে এদের নামকরণটা হবে। সেটি সামনে আছে না পিছনে আছে, উঁচুতে আছে না নিচুতে আছে, এর ভিত্তিতে। এখন উঁচু নিচু সামনে পিছনে, হুম এইগুলো বুঝতে হলে তোমার ওই শব্দটা, ওই বর্ণটা বলে জিভের নড়াচড়াটাকে তোমাকে উপলব্ধি করতে হবে। এইরকম উচ্চ মধ্য গেলে এটা হচ্ছে ধরো সম্মুখ। সম্মুখ মানে কি বলছে? সামনে, সম্মুখ। আর এটা মধ্য বা কেন্দ্রীয়, আর এটা হচ্ছে পশ্চাৎ। হ্যাঁ,
এই তিনটার ভিত্তিতে আমরা আসলে জীবের অবস্থান বা এগুলো পিছনে এগুলো বুঝতে চেষ্টা করি। এখন আমরা দেখো অ কে বলছি, দেখো বলছে অ কোন ধরনের স্বরধ্বনি, একটু বোঝার চেষ্টা করো। পশ্চাৎ অবস্থিত, নিম্ন স্বরধ্বনি। পশ্চাৎ অবস্থিত, এই যে নিম্ন স্বরধ্বনি। একদম পিছনে অবস্থিত, নিম্ন স্বরধ্বনি। হ্যাঁ? অ গেল। অ এর পরে আ যদি বলো কোথায় যাবে বলো তো? অ আ, আতে কি হয়? স্যার মনে নিম্ন। হচ্ছে আ যাচ্ছে একেবারে, এটা অবশ্য নিম্ন মধ্যর ঘরে লেখা হয়ে গেছে, এটা নিম্ন মধ্য এখানে হবে। আচ্ছা, আ যাচ্ছে একেবারে নিম্ন করে, লোয়েস্ট। একেবারে নিম্ন আ। রশ্মি কোথায় যাবে? রশ্মি সম্মুখ কোথায়? হুম। সম্মুখ স্যার। দেখো এইবার এখানে এই যে যে পার্টটা করলাম না, এই পার্টটার ভিত্তিতে তুমি আসলে পড়বে। আর এখানে প্রায় সবকয়টা স্বরধ্বনির অবস্থানের ভিত্তিতে উচ্চারণটা কোথায় যাচ্ছে তার নাম দিয়ে দেওয়া আছে। হুম, অবস্থানের ভিত্তিতে ও উচ্চারিত হচ্ছে কোথায় সে নামটা ওখানে দিয়ে দেওয়া আছে। এখানে খুব কঠিন হবে না। দেখো যে উচ্চারণের স্থান অনুযায়ী রশ্মি দীর্ঘি কোন ধরনের স্বরধ্বনি। দেখো রশ্মি দীর্ঘি সামনে এগিয়ে যাচ্ছে, তাই সম্মুখ অবস্থিত স্বরধ্বনি। এবার হ্রস্ব দীর্ঘ কোন ধরনের স্বরধ্বনি, দেখো হ্রস্ব দীর্ঘ বলছে পিছনে চলে যাচ্ছি, তাই পশ্চাৎ অবস্থিত উচ্চ স্বরধ্বনি। জিভ টানছে পিছনে আবার উঁচুতে আছে, তার মানে পশ্চাৎ অবস্থিত উচ্চ স্বরধ্বনি। এইবার ওই কোন প্রকারের স্বরধ্বনি? ওই, ওই যে আমরা যৌগিক স্বর পড়ে আসছিলাম, মনে আছে? এবং ওরে তো এই অবস্থানের ভিত্তিতে নাম জানার দরকার নাই। এরপরে আবার দেখো যে মধ্য অবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি কোনটি। তার মানে এটা একটা চার্ট আছে, আমি চার্টটা তো তোমাদের করে দিলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, বুঝছো? এইভাবে ধরে যদি তোমার আগে থেকে প্র্যাকটিস করে কারোর পরিচয় জানা না থাকে, তাহলে এভাবে পড়ে পড়ে কিন্তু সেটা শুধু মুখস্থ হয়ে যাবে, কাজ লাগবে না। বুঝতে পারছো? তো দেখি আমি একটা চার্ট করে, যেমন ওখানে যে বর্গীয় বর্ণে চার্ট করে দিয়েছিলাম মনে আছে, এখানেও একটা এরকম চার্ট করে দেখি, সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করানো হবে। ওই চার্টের মাধ্যমে একটু সুবিধা হয়, এই চার্টই এখানে লিখে রাখ। স্যার এখানে সম্মুখ নাকি পশ্চাৎ নাকি মধ্য এটা করতে পারতেছি, নির্ণয় করতে পারতেছি, কিন্তু মানে উচ্চ নাকি মধ্য নাকি নিম্ন, নিম্ন মধ্য এইটা করতে কঠিন হয়ে যাচ্ছে। মানে সামনে না মধ্যে না পিছনে এটা ধরতে পারছি, কিন্তু উঁচু করতে হয় সেটা ধরতে পারছো না। আচ্ছা, আ যদি বলি, আ বললে দেখো তো জিভ একেবারে পড়ে যাচ্ছে না একেবারে নিচের এই কঠিন তালুর সাথে আ। জি স্যার, একদম হ্যাঁ, তার মানে আ ওই যে একেবারে নিচে চলে গেছে আ। এবার যদি ই বলো, ই মনে হচ্ছে কোথায় যাচ্ছে? মধ্যে। ইটা বলো কি হয় তাতে ই? স্যার এটা মনে হচ্ছে উচ্চ মধ্য। না, ই একেবারে ইর উপরে আর উঠতে পারে না, কিছু এত উপরে উঠছে সে, ইর উপরে আর কোনো স্বরধ্বনি ওঠার কাজ নেই। আবার তাহলে সামনে এগিয়ে আসছে তো, তার কারণে যার কারণে ওটা কি হচ্ছে, কত কি হচ্ছে, সম্মুখ, সম্মুখ হচ্ছে। হুম, এবং সম্মুখ। হ্যাঁ, সম্মুখ তো হচ্ছেই। স্যার তাহলে এবং এটা উচ্চ হবে নাকি? হ্যাঁ, উচ্চ এবং সম্মুখ। আর উটা হচ্ছে উচ্চ এবং পশ্চাৎ, এইভাবে যাচ্ছে। তো ওখানে যে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোতে প্রত্যেকটা নাম ওরকম করে উত্তর দেওয়া আছে, তুমি এটা দেখে রেখে উত্তরের সাথে কানেকশন তৈরি করার চেষ্টা করবে নামটা। ঠিক আছে, তাহলে একটু সুবিধা হবে। জি স্যার। এনামুল আছো নাকি? আচ্ছা,
স্যার এনামুল আছি, শুনতে পাচ্ছি। এ তো পাচ্ছ, কি বিষয়টা বুঝলাম না। ক্রমান্বয়ে এইরকম মনোভঙ্গি তৈরি হচ্ছে কেন? আমি ক্লাস করতেছি আর আমার চোখ বুজে আসতেছে খালি। পড়াতে গেলেই চোখ বুজে আসে, এটা তো বড় বিচ্ছিরি ঘটনা, তাই না? আজকে তাহলে আপনি ঘুমান, আপনি মনে হয় বেশি টায়ার্ড আজকে। না, টায়ার্ড তো তোমাদের ছেড়ে দেওয়ার পরে আর টায়ার্ড থাকবে, বুঝছো? এটা ক্লাস হয় স্যার, পড়তে বসলেই ঘুম আসে আর হ্যাঁ, এটা কেন বলুন। বুঝলাম না তো, মানে আমি এই জিনিসটা বুঝতে পারছি না, কিন্তু তো এসে গেলে কাজ হবে। আচ্ছা, ঘুম গেছে বোধহয় আবার ভিন্ন কথায়। গেছে, কিছু নড়ছে না কেন? না, নড়ছে। এই দেখো, অ কয় ভাবে লিখিত হয়, এই জিনিসটা জানা আছে কিনা? একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, অ কয় ভাবে লিখিত হয়? কইতে পারবা? হুম দুইভাবে লিখিত হয় স্যার। ওই ভাবি স্বাধীনভাবে অমর, অনেক। আর হুম আপনার আর শব্দের মধ্যে। অ কয় ভাবে লিখিত হয়? স্বাধীনভাবে এবং শব্দের মধ্যে, দুইভাবে স্যার। এই তো সুন্দর কথা হয়েছে, স্বাধীনভাবে আর ব্যঞ্জনের সাথে মিশে না। হ্যাঁ স্যার। তাহলে ব্যঞ্জনের তো এগুলো তো পড়ে ফেলছো, এগুলো তো চালাকি করতেছো কেন? এই পাড়াটাই তো আনন্দের, না? হ্যাঁ স্যার, বইয়ে লিখা, পারি না তো। স্যার আপনার শিটে লেখা, আমিও তো পারি না, শিট দেখে বলছি। আরে সেটাই তো শীত দেখে পড়লে তো পড়া তো হয়েছে। শীত দেখে পড়লে পড়া তো হয়েছে। আমাদের দরকার তো পড়া হোক, সেটা যেভাবে হোক। শীত দেখে পড়ো আর বই দেখে পড়ো, তাহলে অ এর উচ্চারণ কয় প্রকার তোমরা এটা আগেই বলে ফেলেছো না? কয় প্রকার? 2 প্রকার। সংবৃত বিবৃত। ইয়েস। সংবৃত উচ্চারণ কি মনে আছে? ছোট আর ও কি। এর মতো উচ্চারণ। মানে যা আছে তার থেকে ছোট হওয়া। জি। সংবৃত। আর বিবৃত কি? যেটা আছে সেটাই। প্রসারিত। অ। না, যেটা আছে সেটা থাকতে পারে অথবা বড় হতে পারে, না? জি। প্রসারণ। যেটা আছে সেটা হতে পারে অথবা তার থেকে বড় হতে পারে। দেখো, অ এর বিবৃত বা প্রসারিত উচ্চারণ, এই বিবৃত বা প্রসারিত এই শব্দটা কোথাও ব্যবহার করবে না, ঠিক আছে? বিবৃত বা প্রসারিত, এটা নিজেরা বোঝার জন্য বল। আচ্ছা, আদিতে না বোধ কেমন উচ্চারিত, এটাও বলা হয়েছে না? জি স্যার, এগুলো আগে বলা হয়েছে। হম আচ্ছা, অমানিসার আদ দোয়া কেমন উচ্চারিত হচ্ছে কেউ তো একটু দেখি। স্যার এখানে বিবৃত উচ্চারণ হয়েছে। কি কারণে বিবৃত হয়েছে তা বলতে পারবা? আর এখানে অ শব্দের পরে মানিসা, মানিসার তো কোনো অর্থ হয় না। অর্থ হয় না, হ্যাঁ, এটা তো একটা আছে। আরেকটা আছে, দেখো অ এর পরে আকার আছে, কিসের সাথে কত? মায়ের সাথে। হুম মায়ের এই জন্য অ সাথে। এর পরে আকার থাকলে অ এর উচ্চারণটা সবসময় বিবৃত উচ্চারিত হয়, ঠিক আছে? জি স্যার। এখন আর কোনো শব্দ বলতে পারবা? আর কোনো শব্দ বলতে পারবা এরকম? অনায়াসে স্যার। অনায়াস। হুম। ভালো, একই টাইপের আর কি, অনায়াস। অনায়াস মানে কি? সহজেই। অনায়াস। অনায়াস মানে কি জানো? সহজেই বলছে স্যার, সহজেই।
স্যার অমাইক স্যার অনায়াস মানে সহজেই হয়ে যাওয়া মানে হচ্ছে অনায়াস মানে হচ্ছে আর এই কাজটা এমন হয়েছে আমার কোনো চেষ্টাই করা লাগে নাই, আয়াস মানে চেষ্টা আসলে। আচ্ছা, স্যার হবে। স্যার এটার আরেকটা এটা কি হতে পারে বনায়ন? ডেফিনেটলি কেন, অবশ্যই। হয়েছে। আচ্ছা, এই যে 15 নম্বরটা একটু দেখো কি আছে প্রশ্ন, বলার চেষ্টা করো। স্যার এখানে সংবৃত উচ্চারণ হবে। এরকম উদাহরণ দাও একটা। স্যার সংবৃত। অলিখিত। হ্যাঁ, স্যার ওই যে উপরে কছে অধিকার ও বিধান। অধিকার অভিধান এইগুলো, এগুলোতে রস্বীকার আছে না, রস্বীকার আছে, রস্যকার আছে, তাই তো, দীর্ঘকার আছে। জি স্যার। এই জন্য আগের ওটা উচ্চারিত হচ্ছে ও বা সংবৃত। তরতম কেমন উচ্চারিত হবে? বিবৃত। বিবৃত। কিসের? অ ও জি অবিবৃত। স্যার। অ কোন এর বিবৃত। প্রথম অবিবৃত, কিন্তু পরের অ কি উচ্চারিত হবে তরতমতে? পরেরটা সংবৃত হবে। বা তর। ভেরি গুড, ভেরি গুড। তোমরা কিন্তু পড়ে ফেলছো আগেই, খালি খালি ফাঁকিবাজি করতে তো। তবে আমার আনন্দ হবে পুনরায় ভুলে না গেলে। এক এক শব্দে আ কেমন উচ্চারিত হয় বলো, এক এক শব্দে আ কেমন উচ্চারিত হয়? দীর্ঘ। দীর্ঘ। এবার বলো অধ্যক্ষের উচ্চারণ কেমন হবে? অধ্যক্ষ। হুম, অধ্যক্ষ। এটাই বলতে ও, চাচ্ছ? সংবিত হবে। হ্যাঁ। এটাই বলতে চাচ্ছ? জি স্যার। ওই যে, আচ্ছা লেখো তো অত্যধিক, খাতায় লেখো সবাই, অত্যধিক যদি থেকে থাকে বানানটা কি হবে এবং উচ্চারণটা কি হবে? এ, অত্যধিকের বানানটা কি হবে, উচ্চারণটা কি হবে? অত্যধিক। স্বরে অ, তয়ে জ, ধয়িকার ধি ক। অত্যধিক না? জি স্যার। 20 কেমন হবে? আহ্বান। ওতে কি হস হবে? নয় হস হবে। ওতে হবে না? আহ্বান না স্যার। ওতে হবে, এখানে ভুল হয়েছে। হুম, কি বলো? কোথায় হবে স্যার? ওতেও হবে। ও, ওতেও হবে। অতেও হবে আহ্বান। আচ্ছা। না, ও ও কারণ আমরা ওটাকে পুরো উচ্চারণ করছি না, ওখানে থেমে যাচ্ছি আও। ওই যে যোগ ঈশ্বর আও। হচ্ছে, খেয়াল করছো? হ্যাঁ স্যার বুঝছি। আমরা ওই সর্ব। আমরা তো আমরা তো আ ও ভান এমন করছি না, আও ভান এমন করছি না, আ ও ভান না, আমরা বলছি আও ভান। আয়ের মাধ্যমে ওকে আমরা জোর দিয়ে রাখছি, ঠিক আছে? জি স্যার। ও, এ তো উচ্চারণ তো বলে দিলাম, শরৎদারের উচ্চারণ বলে লাগছে। স্যার আহ্বানের সিলেবল কয়টা, দুইটা না স্যার? দুইটা সিলেবাল। মানে দুইটা অক্ষর তাহলে। হ্যাঁ, দুইটা অক্ষর, দুইটাই বদ্যাক্ষর। ধরতে পারছো? জি স্যার। দুইটাই বদ্যাক্ষর, আও একটা আর ভান একটা। এই, তাহলে আমরা আর একটা অধ্যায় শেষ করলাম, সেটি হচ্ছে স্বরধ্বনির উচ্চারণ এবং ধ্বনি পরিবর্তন। এরপরে বোধহয় আমাদের থাকবে শুধু ধ্বনি পরিবর্তন। মুক্তা করে উদাহরণ দিবেন যে একটা, হুম, যে বদ্যাক্ষর আর মুক্তাক্ষর একটা উদাহরণ। বদ্যাক্ষর আর মুক্তাক্ষর। মুক্তাক্ষরের উদাহরণ দেবো, একদম দাও তো দেখি কি কইতে চাও। লেখো বদ্যাক্ষর শব্দটা লেখো, এখানে কয়টা অক্ষর আছে? বদ্যাক্ষর
শব্দটিতে কয়টা অক্ষর আছে? 3টে স্যার। হ্যাঁ, 3টা। 3টে। কি কি? স্যার বদ, ধাক, খর। বদ্ধা। বদ্দাক্ষর। না, বদ। বদ্ধাই ঠিক আছে। বদ্ধ তো বদয় ধ, তাহলে বদ্ধাক। বদ্ধাক, তারপরে খর। এখন তুমি কি বদ্ধাক্ষর কি চিনতে পেরেছো যে বলছো? জি স্যার। তাহলে আমরা হসন্ত পদ দেব কখন? যখন অক্ষরটা বদ্ধ হচ্ছে না, বদ্ধাক্ষর। এটাকে ভাঙলে যেভাবে লেখা হয় সেটা এক অক্ষর শব্দে আ দীর্ঘ হয়। এগুলো তো হয়ে গেল কখন, আবার কেন? আচ্ছা, আমাদের এই ধ্বনির অধ্যায় আসলে শেষ হয়ে যায়, বুঝছো? হুম। জি স্যার। বদ্ধাক্ষর কি এখন বুঝতে পেরেছো? জি স্যার, একটা মুক্ত অক্ষরের উদাহরণ দিতেন। দেবো? এমন একটা হবে জায়গা আছে, কাও এমন তো আমি তোমাকে ভালোবাসি, এখানে কি কি আছে কাও তো? একটা হবে, এমন একটা হবে, এমন একটা আমি হবে, তোমাকে এমন একটা হবে, ভালোবাস। এই পাইছো সবকটা মুক্তাক্ষর, অর্থাৎ আমি তোমাকে খেয়াল করো সবগুলোতে শেষে স্বরধ্বনি আছে, উচ্চারণ। স্যার এগুলো সবগুলো মুক্তাক্ষর। হ্যাঁ, এই জন্য ভালোবাসা তো মুক্ত। আর আজ দিন রাত হরতাল, এখানে কি আছে কাও তো? 4টা মুক্তাক্ষর। বদ্দাক্ষর। সবকটাই বদ্ধাক্ষর আছে, এই জন্য হরতাল সব কিছু বন্ধ হয়ে যায়, এভাবে মনে রাখবে। স্যার আমি মুক্তাক্ষরটা বুঝতে পারি নাই। মুক্তাক্ষরটা বুঝতে পারো নাই? তোমার নাম কও আগে, কি নাম তোমার? স্যার সাবেকুন নাহার। সাবিকুন নাহার। জি স্যার। আচ্ছা, তুমি তোমার নাম ইংরেজিতে যদি বানান করে লেখো বা বাংলায় যদি বানান করে লেখো, লিখবা সা বি কুন না হার। তাহলে সা একটা, বি একটা, কুন একটা, না একটা, হা একটা, র একটা, এতগুলো অক্ষর দিয়ে তুমি তোমার নামটা লিখছো না, সাবি কুন নাহার। জি স্যার। এখন সাটা উচ্চারণ করতে শেষে একটা কি আছে, স্বরধ্বনি সা, অতএব এটা মুক্তাক্ষর। তার মানে স্যার যেগুলা মানে উচ্চারণের শেষে স্বরধ্বনি থাকবে সেগুলো মুক্তাক্ষর। ইয়েস, হ্যাঁ হ্যাঁ। উচ্চারণের শেষে স্বরধ্বনি থাকলে সেগুলো মুক্তাক্ষর, এবং কার চিহ্ন থাকলে সেগুলো মুক্তাক্ষর। কিন্তু স্বরধ্বনির ধ্বনি যদি না আসে আর কার চিহ্ন যদি না থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? বদ্ধাক্ষর হয়ে যাবে। সাবিকুন নাহার কি এবার বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। গুড, স্যার বলো। স্যার আমি বলতেছি যে এই যে বদ্যাক্ষরের ব্যাপারটা, যে মানে অক্ষরের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকলে তাকে বদ্যাক্ষর বলে, কিন্তু স্যার এই হুম। যে অক্ষরের শেষে ব্যঞ্জন বর্ণ থাকলে তাতে হসন্ত চিহ্ন দিতেই হবে, এমন যদি একটা উদাহরণ বলতেন। অক্ষরের শেষে আমি বুঝিনি, কত প্রশ্নটা আবার তো। এই যে আপনি বলছিলেন যে অক্ষরের শেষে যদি ব্যঞ্জন বর্ণ থাকলে তাতে হুম। হসন্ত চিহ্ন দিতেই হবে, হ্যাঁ, এমনটা বলছে। তো ব্যঞ্জন ধ্বনি থাকলেই তো দিতে হচ্ছে। স্যার একটা উদাহরণ যদি দিয়ে বুঝাইতেন। এই যে দিচ্ছে, উদাহরণ বাবা, উদাহরণ দেবো সব। প্রত্যেকটা বর্ণের সাথে তো অ থাকে। আল্লাহ, আমার এই যে ঘুমে আমার শেষ করে দিল রে, বাইরে সৃষ্টিকর্তা। এই যে ব্যাকরণ উচ্চারণটা করো, কি হবে? ব্য ক রো দন্তন্য হর্ষ, এই যে শেষে ব্যঞ্জন ধ্বনি আছে, দেখো এই যে দন্তন্য হয় দিয়েছি। ও আচ্ছা। আচ্ছা, এবার বিষয় বলো, কি হবে? বিষয়। বি সুই। আলাব্য অন্তস্তয় হর্ষ, এই যে অন্তস্তয় হয় দিয়েছি। আমি তো বিষয়ও বলছি না, শয়ও বলছি না, বিষয়। এ ধরতে পারছো এবার কেন হর্ষ হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার নাম কও। স্যার দীপা রানী। দীপা, তুমি তো একেবারে মুক্ত লোক। আ দীপাতেও তুমি
দ্বিপাদেও মুক্তা কোনো পদ, হ্যাঁ সবই মুক্ত। এই কাজী নজরুল ইসলাম মানে কে? এটা আমার টেক্সট করছে, ওইটা বোধহয় আমার স্টুডেন্ট, তাই তো? বলছে আমি আপনার ছাত্র, আমি একটি সমস্যায় পড়েছি, গাজীপুর যেতে হবে। এখন ওইখানে কি কারোর সাথে আপনার পরিচয় আছে নাকি? রেজাল্টের সমস্যার জন্য এলএলবি, ও বেটা আবার এলএলবি করছে। ভালো। কাল ফোন দিও। তাহলে এখন মুক্তাক্ষর বদ্যাক্ষর নিয়ে কারোর কোনো সমস্যা নাই না? না স্যার। দীপা রানী বা সাবিকুন নাহা, তোমাদের সমস্যা? স্যার নাই স্যার এখন। স্যার বলো। মুক্তাক্ষর বদ্যাক্ষরের ব্যাপারটা লিখবা। মুক্তাক্ষর তোমার নাম কও। শাশ্বত স্যার। আরে বেটা, বিরাট নাম তোমার, একেবারে জীবন্ত নাম। এই শাশ্বত বানান করো। স্যার তালব্যস্বয় 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 আকার, তালব্যস্বয় ব ফলা ত। এবার তুমি এর অক্ষর বিন্যাস করো, কি কি আছে? শ্বাস শ্বাস দিলাম হস, কারণ এই শতে আমার জিভ আটকে গেছে। শ্বাস, স, তো। এই এই যে তালব্য শতে, প্রথম তালব্য শতে, আচ্ছা এই সদ তিনটে হয়েছে কেন, মাঝখানে দুটো কেন এত হলো কেন কত? মন চাইবে? এই যে বদ্দা, এই যে ব ফলা বিদায় সদ দুটো হয়েছে, যেমন শ্বাস এখানে আটকে গেছে না, এই কারণে এই শতে হ্যাঁ হস স্যার। হয়েছে। শ্বাস, স, তো, এদের কোনো বদ্যাক্ষর নাই, এদের কোনো, শেষে সব কয়টাতে একটা অ আছে, তবে একটা ও আছে। স, তো, খেয়াল করছো? স এর সাথে একটা অ উচ্চারিত হচ্ছে। তো, তো এর সাথে তো কার আছেই। আচ্ছা বলো, কলেজ কি হবে? কলেজ স্যার, স্যার ক হচ্ছে উম, বদ্যাক্ষর। আর লয় হচ্ছে ক হচ্ছে মুক্তাক্ষর আর লেজ হচ্ছে বদ্যাক্ষর। পরে কি প্রথম মুক্তাক্ষর মনে, বদ্যাক্ষর মনে হয়েছে? না স্যার, ক হচ্ছে মুক্তাক্ষর। হ্যাঁ, কিন্তু প্রথম কি বদ্যাক্ষর জটা মনে খালি হয়েছিল যে বতা। এই যে আমরা যে বললাম ব্যঞ্জনের সাথে কোনো কার ধ্বনি যদি না থাকে, তাহলে তুমি সেটিকে মনে করবা যে এটি বদ্যাক্ষর। কিন্তু এই কতে তো কোনো কার ধ্বনি নাই, তারপরে কি বদ্যাক্ষর হবে? না স্যার, এখানে একটা ও আছে। এখানে একটা উচ্চারণে অ উচ্চারিত হচ্ছে। ভেরি গুড, এই তো পেয়ে গেছে, দেখছো? তাহলে কি দাঁড়ালো ঘটনাটা, বুঝে ফেলছো নাকি? জি স্যার। হ্যাঁ? ঘটনাটা দাঁড়ালো যে বুঝে লাইছি। এই এখন সবাই বুঝছো নাকি? স্যার তার মানে কলেজের এই হ হচ্ছে মুক্তাক্ষর আর লেজ হচ্ছে বদ্যাক্ষর। ডেফিনেটলি জতে তো কিছু নাই, এবং জতে আমি আটকেও থাকছি, লেটস জ, না? অতএব জি এখানে আমাদের লেজটা বদ্যাক্ষর, কটা মুক্তাক্ষর। ঠিক আছে? জি স্যার। বলো, বিশ্ববিদ্যালয়তে কয়টা অক্ষর আছে, কয়টা বদ্যাক্ষর, কয়টা মুক্তাক্ষর? এই কথা দিছিলাম বোধহয় আগে একদিন পড়তে, না? বিশ্ববিদ্যা বিশ্ববিদ্যালয়। আর এখানে 5টা অক্ষর আছে। কি কি? র, বেদ, বিশ্ববিদ্যালয়। দা, লয়। বলো বদ্যাক্ষর মুক্তাক্ষর কোনটা? তার বিশ হচ্ছে বদ্যাক্ষর, স হচ্ছে মুক্তাক্ষর, আর বিদ বদ্যাক্ষর, বদ্যাক্ষর, দা হচ্ছে মুক্তাক্ষর, মুক্তাক্ষর, হয় হচ্ছে বদ্যাক্ষর। বদ্যাক্ষর হয়েছে। জি স্যার। তাই লয় লিখতে হলে অসন্ততায় লয়, নয় বসন্ত। ল অসন্ত, এবং অয়তে অন্তস্থ হতে কি হবে? হস হবে, না? জি। তাহলে তোমরা বদ্যাক্ষর মুক্তাক্ষর বুঝে লাইছো, আর কোনো টেনশন নাই। এখন অক্ষরের এই যে মাত্রা বিন্যাসটা একটু বুঝে, তাহলে তুমি অ্যান্সারটা করতে পারবে। কও, কি কইবার চাও আর?
আচ্ছা, তোমাদের একটা গান শোনাই, ঘুম তারাই দেখো। সেটি হচ্ছে, আমাদের এখানে একজন আসো, কে যেন বলছিল যে স্যার আমিও গান শিখি, একটু কও তো সে কে, আজকে নাই? স্যার আমি আমি শুনতে ছিলাম না, আমার নেট ছিল না স্যার অনেকক্ষণ, তারপর এই ও, একটু আগে তুমি গান তারপর শেখো আমার। না? হ্যাঁ স্যার। আমরা কোনো একটা গানের একেবারে দুই এক লাইন শুনবো, কও তো প্রথম দিক দিয়া 2 লাইন আমাদের শোনাও। স্যার এখন হ্যাঁ, কি গান? কই? স্যার আমি না স্যার, আপনি শুনান স্যার প্লিজ। হ্যাঁ, কোনটা? স্যার রবীন্দ্রসঙ্গীতই শুনান স্যার। রবীন্দ্রসঙ্গীত? কি? স্যার আমি শোনাবো বলছেন স্যার? না, কথা শোনা যাচ্ছে না আমার এখানে ভালো। আমার নেট একটু প্রবলেম করছে স্যার। ও, নেটের প্রবলেম করছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার নেটের প্রবলেম যদি না করে, এলা সাবিকুন নাহারের আইডি দেখাচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা, আমরা পরের ক্লাসে পড়বো কি জানো, ধ্বনি পরিবর্তন পড়বো পরের ক্লাসে। এই এনামুল একটু মনে রেখো, আমাদের ধ্বনির অধ্যায় এবং উচ্চারণের অধ্যায় বলা যায়। উচ্চারণ নিয়ে আমরা কথা বলিনি, কারণ উচ্চারণের এত বড় অধ্যায় তোমাদের সাথে আলোচনা করতে হলে আরেকটা ক্লাস লাগবে। উচ্চারণে বিরাট একটা অধ্যায় আছে। যদি আমরা আমরা কেবল তোমাদের অক্ষরের জ্ঞানটা দিয়েছি, আর বাদ বাকি কথা বলি নাই। তাই অক্ষরের চিন্তার মাধ্যমেই তুমি মোটামুটি সব শব্দকে সঠিকভাবে উচ্চারণ করে ফেলতে পারো, এমন সম্ভাবনা অক্ষরের ক্ষেত্রে থাকে। হুম। এবার ধ্বনি পরিবর্তনটাও কিন্তু ধ্বনি তত্ত্বের অধ্যায়ের আলোচনায় থাকবে। ওখান থেকে প্রশ্ন আসে, কখনো কখনো দেখা যায় আসে গুরুত্বপূর্ণ। তবে ইদানিং তো এখান থেকে প্রশ্ন বোধহয় কম এসেছে না এনামুল? পরিসংখ্যান কি বলে? কোনটা স্যার? এবার স্যার প্রশ্ন আমি এখন ওইভাবে দেখি নাই, 47 46 ধ্বনি পরিবর্তনে ওখান থেকে বোধহয় প্রশ্ন নাই, যে ইউনিভার্সিটিতে আসছে কখনো কখনো, এবার ওটা আসেনি। তবে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা পড়তে হবে আমাদের, তার মাধ্যমে আমাদের অনেক কিছু জানার ব্যাপারও আছে। স্যার ওটা ব্রাহ্মণবাড়িয়া বানানটা কেমনে করবো? ব্রাহ্মণবাড়িয়া কি তোমার বাড়ি নাকি? না স্যার, তা তুমি ব্রাহ্মণ নাকি? ওই বানানটা জটিল তো উচ্চারণ করতে পারি না। এই দেখো, এটা হলো ব্রাম, প্রথম ব্রাম, এরপরে এটাকে লেখবা এইভাবে, এরকম নেমে আর স্যার এটার কি বলবো স্যার, এই যে অক্ষরটা? এটা হয় ম, হয় হ মা। যুক্ত ম, কিন্তু উচ্চারণে কি হবে বলছিলাম? উম ম হুম আগে, ব্রাহ্ম স্যার উচ্চারণটা ব্রাহ্মণ। না, উচ্চারণে ম আগে আর কি। এই দেখো, উচ্চারণে হচ্ছে ব্রাম, আগে ম আসবে, ব্রাম ব্রাহ্মণ। হন। স্যার হ্যাঁ, তাহলে কি আমি এই ব্রাহ্মণ বানানটা এইভাবে করতে পারি, যে বয়র ফলাকার ব্রা, হয় বসন্ত যুগ ম মূর্ধন্য ব্রাহ্মণ। হ্যাঁ তুমি বলতে পারো এটা, হয় হসন্ত যুক্ত ম এবং মূর্ধন্য। ও, তুমি বলতে চাচ্ছো ব্রাহ্মণের বানান আমি কিভাবে বলবো? জি স্যার। তুমি বলতে পারো বৈরফলা আকার হয় ম মূর্ধন্য ণ। খালি এটুক বললেই বোঝা যাবে এটাকে হয় ম বলা হয়, জি হয় স্যার। ম। এই একজন স্যার ভাইবা দেখছিলাম, ভাইবাতে ধরছিল আর কি। এই শব্দ বানান, জি স্যার, ওনা এই ব্রাহ্মণবাড়িয়াও বানান, ছিল। হ্যাঁ ওই বানানের ভিতরে মূলত ওটা কি দিয়ে যুক্ত হইতে সেটা জানতে চাচ্ছে, বুঝছো? জি স্যার। এই ব্রাহ্মণ বাড়িয়া ব্রহ্মপুত্র, না ব্রহ্মপুত্র বলো তো কি হবে? এই ব্রহ্মপুত্র অক্ষর বিন্যাস করো তো, ব্রহ্মপুত্র। ভ্রম মু দেখো ব্রহ্ম, ব্র, মহস, হ, ব্রহ্ম, হয়গার হ, পুত্র, পুত্র। ত্র, তয় র ওকার। আরে ভেরি গুড, তুমি এটা সত্যি নিজে বলছো না আগে পড়া আছে কিছু না?
প্র্যাকটিস করার চেষ্টা করছিলাম। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। প্র্যাকটিস করার চেষ্টা করতে করতেই প্র্যাকটিস মেক্স এ ম্যান কি? পারফেক্ট। ম্যাক্সিমাম পার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা আছে। স্যার পাও স্যার স্যার এখানে ব্রহ্ম পয়টো সুগার তয় হর্স শব্দ বুঝতে পারছি না, শব্দ তারপরে বুঝতে আবার পারছি না। ত হস হবে, হ্যাঁ। কিসে? তয় হর্স হ্যাঁ, ততে একটা ব্রহ্মপুত্র হর্ষ হয় হবে, পুত্র। তয় হর্স তারপর আবার মানে প্রশ্নের রয় ওকার হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। দিলে তুমি বলতে হবে চাচ্ছ স্যার। যে স্যার ওখানে তো পয়রসু তয়রফলা ছিল, তা ওখানে তয় হর্ষ হয়ে আবার তয়রফলা কেন হলো, তাই তো? হ্যাঁ স্যার সে এটা যে তোমার প্রশ্ন, তাই পুত্র। তো? হ্যাঁ স্যার হ্যাঁ, বুঝছি, এইবার প্রশ্নের উত্তর দিচ্ছি। আরে আমার ঘুম রে কপাল, এটা আমারে একেবারে শেষ করে ফেললো। এটা করো, কি হচ্ছে বলো, এটা কি লিখবো? ছাত্র, এর উচ্চারণ কি হবে? ছাত্র ছাত্র ছাত্র। ত হস তয় রোগ ওকার। তাহলে এবার স্যার স্যার বলো। এই যে আমি যদি এই ছাত্রটা হয় হুম, আকার হর্স পয়শূন্য রয় ওকার দিই তাহলে হবে। বুঝছি তোমার কথা। তুমি বলতে চাচ্ছ যে যদি স্যার এরকম কই সহায়কার তো আর রয় ওকার ছাত্র, এরকম হবে কিনা, না? হ্যাঁ স্যার না, এটা হবে না। কারণ তোমাকে মনে রাখতে হবে, রফলা যদি যুক্ত থাকে, রফলা যুক্ত ব্যঞ্জন প্রথমত দ্বিত্ব হয়, মানে দুইবার হয়। রফলা যুক্ত ব্যঞ্জন দুইবার হয়। আর সেটা যদি ফলা না থাকে, রফলা যুক্ত ব্যঞ্জন দুইবার হবে এবং সেটার সাথে রফলা যুক্ত সহজ উচ্চারিত হবে, এলো এর নিয়ম। যেমন যেমন পবিত্র লেখো, পবিত্র কি হবে কও? শুনতে পাচ্ছ? জি পবিত্র হ্যাঁ কি স্যার হবে? পবিত্র। পয় ওকার হবে, পয় রসি তয় হস, পবিত্র। কারোর কি টিভি টিভি চালানো নাকি? এই মা কার কাছ থেকে যেন টিভির সাউন্ড আসছে। স্যার শাশ্বত দাস মনে হয়। ওকে স্যার, আমি আমার এখান থেকে কন্ট্রোল করছি, আপনি আপনার মতো করে শুরু করেন। হুম, বলা হয়েছে যে যদি রফলাযুক্ত ব্যঞ্জন থাকে তাহলে ওই ব্যঞ্জনটা প্রথমত দ্বিত্ব হবে, তারপরে আবার ওই ব্যঞ্জনের সাথে রফলা যুক্ত থাকবে। যেমন দারিদ্র লেখো তো, কি হবে? দারিদ্র। কি হবে এটা? উচ্চারণ করো তো। দারিদ্র দয়াকার রয় রশ্মি দয় হর্ষ দারিদ্র, তারপরে দয় রফলা দ্রু ওকার দারিদ্র। খেয়াল করছো? ওই যে দয় রফলা আছে, এই জন্য দ দুইবার হইয়া একটা কয়টায় রফলা সহ হয়েছে। অর্থাৎ তুমি জানছো রফলা থাকলে ব্যঞ্জনটা দুইবার হবে এবং শেষেরটার সাথে রফলা সহ উচ্চারিত। ঠিক আছে? স্যার মানে এই পবিত্র উচ্চারণটা অনেকবার একটু করবেন। হ্যাঁ, করব। পবিত্র উচ্চারণ আমরা করে করেই তো পবিত্র হব, তাই না? তো 1 মিনিট সময় দাও, রাখো। আমার দেখি বারবার ফোন দিচ্ছে, এটা কি বিষয়? হ্যালো, এতবার ফোন কেন দিয়েছে? পরে সেই ওই নবীতে ফোন দিচ্ছে বারবার, কইছে ওর লাইনে আছে, তারপরে সে বারবার ফোন দিচ্ছে। এই অনার্সে ফার্স্ট ইয়ার নাকি ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কালকে থেকে নাকি ফর্ম ফিল আপ। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কালকে ফর্ম ফিল আপ। তা কি? কয়েকটা তাই তাই জানার জন্য লোক ফোন দিচ্ছে আমার বারবার, কাছে কি নিপুণি কাছে একটু জানিয়ে। কোন কলেজে ভর্তি হয়েছে ও? ও পরে বিসি কলেজে ভর্তি হয়েছে, কোন সাবজেক্টে আমি ভালো জানি না।
অর্থনীতি বিভাগে পিজি কলেজে ভর্তি হয়েছে, তাই? অর্থনীতি নিয়ে রাষ্ট্রবিজ্ঞান জানি না। আচ্ছা, সে জেন দিতে হোক, পরীক্ষা টরীক্ষা দিছে কলেজে? টেস্ট ইন কোর্স পরীক্ষা টরীক্ষা দিতে আইছে কখনো? তা জানি না। তাহলে তাহলে যে নীতিতেই হোক আর কি, আসুক, ফর্ম ফিল আপ করলে করার আগে এটা ধরা খাবে, তারপরে আর কি করতে দিতে চাইবে না স্যার হয়তো। এই ক্লাস ক্লাস করে নাই কি এটা? আর এটা তো কলেজের নোটিশ হবে, হ্যাঁ, নোটিশ হলে জানতে পারবে ওদের ডিপার্টমেন্ট যে বিভাগে পড়ে সেই বিভাগের কবে নোটিশ হবে সেটা জানতে পারবে। তা সেটাই রাত 12টার সময় মনে পড়ছে, এখনই তথ্য নিতে হবে, তাই? হয় মানে কয়টা তাই তো করতে পারি, তারপরে যা না না, করো। টাকা টুকার কথা কিছু এখনো জানি না, ওটা বিভাগ টু বিভাগ ভ্যারি করে, আমাদের বিভাগেরটাও এখনো জানি না। হ্যাঁ, ওটা নোটিশ হলে তারপরে বলা যাবে, হ্যাঁ, নোটিশ দেখে যান। আচ্ছা। ঠিক তো আছে। ঘুমাইছিলে নাকি? আরে আমি ক্লাস করতেছি আর ঘুম আসছে। ঠিক আছে, রাখ। রাখছি তাই। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে কি ছিল, আমরা এখনো পবিত্র হতে পারি নাই না? জি স্যার, অপবিত্র। এইবার আমরা পবিত্র হয়ে যাব। প, বয়রশ্মি আর তয় রফলা। প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার পতে কেন ওকার দিলেন, এই তো? জি ওইখানে একটা নিয়ম পড়ছিল একটু আগে, মনে আছে, যে অ এর পরে রস্বীকার থাকলে অ ও হয়। জি স্যার। প এর সাথে একটা অ আছে, সেই অ থাকার কারণে আর পরে রস্বীকার আসার কারণে ওই পয়ের সাথে যুক্ত যে অটা ছিল, ও কি হয়েছে? ওকার। এই একটু বুঝছো কিনা? হ্যাঁ স্যার। ও যে পয়ের সাথে একটা অ আছে আর তারপরে রস্বীকার আছে, অতএব ওই রস্বীকার থাকার কারণে আগের পয়ের সাথে অটা ও উচ্চারিত হচ্ছে। ক্লিয়ার? এইবার হ্যাঁ স্যার। এইবার মধ্যে র ফলা আছে, তাহলে পো হওয়ার পরে বিদ, বয়রশ্মি তয় হস, ও বিদ। এইবার তয় রফলা ওকার, কারণ রফলা থাকলে ওই ব্যঞ্জনটা দ্বিত্ব হয় এবং ও আগের যে ব্যঞ্জন আছে তার সাথে চলে যাচ্ছে। খেয়াল করো, এই যে পবিত। এখন তুমি যদি এই অক্ষর বিন্যাস করতে না পারো, তাহলে তুমি গোপনে একে একটু ইংরেজিতে ভাঙবা। পবিত্র, পবিত্র। খেয়াল করো, ও একটা অংশ, বিআইটি একটা অংশ, টিআরও একটা অংশ, বিত্র। এই যে যে ভেঙে ভেঙে সিলেবাল ভেঙে ভেঙে এগোই, এভাবে অক্ষর বিন্যাস করা যায়। যখন অক্ষরের শেষে ব্যঞ্জন কনসোনেন্ট থাকবে তখন সেটি বদ্যাক্ষর, আর সেটি যদি ভায়েল চলে আসে সেটা হয়ে যাবে কি? মুক্তাক্ষর। মুক্তাক্ষর হয়ে যাবে। কথা কি বোঝা গেল? দেখো তো, যদি বোঝা জি যায় তাহলে একটা র ফলা দিয়ে শব্দ আবার নিজে এনে একটু পাও তো, যে স্যার দেখেন এইটার এই যে কইলাম, এইটার এই যে লিখলাম, পাও, দেখি কেমন পারো। দুহিত্র। হ্যাঁ, কি? দৌহিত্র। হ্যাঁ, ভালো কথা বলেছো, খুব ভালো, দৌহিত্র। কিন্তু এমন একটা কথা কইছো, তুমি কার দৌহিত্র কও তো? জি স্যার। তুমি কার দৌহিত্র? দাদার। দাদার। দাদার? জি স্যার। মানে দাদার ছেলে দৌহিত্র হয়? নাতি। মানে নাতি দাদার হয় নাতি। পৌত্র আর নানার হয় দৌহিত্র। দাদা মানে তো বাবার বাবা। ও জি স্যার। নানার, নানার আরে হয় বেটা, দৌহিত্র। নানার হবে, উল্টা পাল্টা কইলে হইব? নানার দৌহিত্র। জি আমি স্যার। ঘুমের ঘরে তাই উল্টা পাল্টা করছি না, আর তোমরা এমনি উল্টা পাল্টা করে বলো, কোনো কথা কও তো। আহ, তাহলে কি শব্দ দিয়েছো তুমি? দৌ হিত, না, এই তো উল্টা পাল্টা লেখা শুরু করলাম। একটা তয় র ফলা হবে, ঠিক আছে? জি স্যার। তয় র ফলা এবং জ ফলা। তাহলে এটার যদি আমি উচ্চারণ করি, তাহলে হয় দৌ হিত
এরপরে কি দহিত, তাই না? তয় কি হবে? রফলাওকার হবে না? জি স্যার। রফলাওকার হবে দহিত্র। এই তো তয় হস, অর্থাৎ শেষে যা আছে ওটা থাকবে, কিন্তু যেহেতু রফলা আছে তাই ওখানে আমরা তকে দুইবার অক্ষর বিন্যাস করে আলাদা করে নিয়ে এসেছি। অর্থাৎ আচ্ছা, স্বাতন্ত্র একটু করো তো, স্বাতন্ত্র কি হবে? স্বাতন্ত্র, স্বাতন্ত্র। হ্যাঁ, স্বাতন্ত্র হতে পারে, তন্ত্র হতে পারে, তাহলে কি হবে? সা তন, তাহলে তয় রফলাওকার, খেয়াল করছো? স্বাতন্ত্র। অর্থাৎ আমরা এখন যুক্ত ব্যঞ্জনকে আলাদা করাও শিখছি, আবার আলাদা করে কি করে উচ্চারণ করা যায় সেটাও দেখছি, অক্ষর বিন্যাস করে কি করে উচ্চারণকে ধারণ করা যায় সেটাও শিখলাম না? অক্ষর বিন্যাসের জি মাধ্যমে উচ্চারণ শেখাটা কিন্তু খুব কাজের, তাহলে তুমি পারবে সব সময়। এবং এখন থেকে চেষ্টা করতে হবে ওটা, যে ওটা যেন তোমার মুখের সাথে স্থিত হয়, ওই উচ্চারণের বা ওই শব্দগুলো। তাহলে একটু ভালো হবে। তাহলে আমরা বোধহয় আমাদের এই শেষ সীমায় পৌঁছে আসার কথা, বুঝছো? কারণ জি স্যার। অনেক প্রতিযোগিতা করে আমরা পারছি না টিকতে। আর স্যার শব্দের কয়টা অংশ? শব্দের দুইটা অংশ, স্যার কি প্রকৃতি কি? একটা আর প্রত্যয় একটা। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। মানে গতকাল পারিনি এটা, তো ওই জন্য। কোথায় পারো না এটা? মানে মডেল টেস্ট হয়েছে গতকাল, সেটাতে। ওটা তো আমাদের ওই প্রশ্নের ছিল, শব্দের দুইটা অংশ, প্রকৃতির প্রত্যয়, প্রকৃতির দুইটা পার্ট, নাম প্রকৃতি, শব্দ প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, প্রত্যয়ের দুইটা পার্ট, নামের সাথে যুক্ত হলে নাম প্রকৃতি, প্রত্যয়ের আর ক্রিয়ার সাথে যুক্ত হলে ক্রিয়া প্রকৃতি। হুম। জি স্যার। কারণ ওই জায়গাটা পড়া ভালো হয় নাই, তাই তো? জি। ওটা পড়তে হবে ভালো করে, হ্যাঁ? জি প্রশ্ন স্যার। না করলে কার কোথায় পড়া ভালো হয়ে যায়, কার কোথায় হয় নাই, এই সম্পর্কে কিন্তু আমরা পারবো না। প্রশ্ন করার মাধ্যমে এটাকে শিখতে হবে আসলে, না? খেয়াল জি রাখতে স্যার। হবে। এনামুল আছো নাকি? আমি তো ঘুমে যাচ্ছি আমি পইরা, আছি, না না বাবা। নাই কাজে ছিলাম তো হয়ে হ্যাঁ, গেল। আমরা ধ্বনি পরিবর্তন ক্লাস শুরু করব পরের দিনে। আর তোমাদের যদি তোমাদের প্রয়োজন হয়, আমি তোমাদের উচ্চারণে একটা ক্লাস নিয়ে, মানে নিজেদের যে ধরনের ঝামেলা আছে উচ্চারণে, তোমরা যা কইতে চাও আর যা কওয়া উচিত, এই দুইয়ের পার্থক্যটা তোমরা ধ্বনি পরিবর্তন এবং উচ্চারণের মাধ্যমে সেটি বুঝতে পারো। আমরা একটা ক্লাস যদি করি উচ্চারণের, তবে উচ্চারণের ক্লাস নিশ্চিত রূপে এরকম ঘুম ঘুম ভাব থেকে করা যাবে না। কারণ ওখানে আরো বিশ্লেষণে আমাদের ঢুকতে হবে, ঠিক আছে? আচ্ছা, জ জি ফলার স্যার। উচ্চারণটা কেমন হয় কেউ বলতে পারবো? আমরা একটা জ ফলার বেশ শব্দ দিয়েছিলাম, ওই যে সব্যসাচী আর কি সভ্যতা, তাহলে জ ফলার উচ্চারণটা আসলে কেমন হয় বলতে পারবো? স্যার দিত হয়। কারে দিতে পারে? স্যার ওই যে বয় সংযুক্ত রে। কারে দিতে পারে বলছো? স্যার যে বর্ণের এর পরে বর্ণ। বসে। যে বর্ণে জ ফলা যুক্ত থাকে সেই বর্ণকে দ্বিত্ব করে, সেই বর্ণ যদি মহাপ্রাণ হয় তাহলে তাকে দ্বিত্ব না করে তার অল্পপ্রাণটা তৈরি করে, ব্যাস এইটুকু পড়া, আর কিছু না। জি স্যার। ঠিক তোমাকে এভাবে পড়তে হবে। তোমাদের কাছে উচ্চারণের শীট যাওয়ার কথা, আমি নাম্বারটা দিয়েছিলাম এখানে, যদি সেটা পড়া যায় তাহলে ভালো, নাহলে আমি তোমাদের একদিন একটা পড়া পড়িয়ে দেবো। হুম। আর এখন থেকে এই ফোর্থ ইয়ারের পরীক্ষার্থীরা আছো না, দুই একজন? 19 তারিখে না কয় তারিখে পরীক্ষা শুরু? যদি নাও থাকো, অন্তত সাবজেক্টের পরীক্ষাটা ভালোভাবে দিও, সেটা খুব জরুরি কিন্তু, ঠিক আছে? আর এই পড়াটা চালাও, চালিয়ে রাখো, এটা তোমাকে মোটামুটি বেঁচে থাকার একটা পথ দেবে। এই, তাহলে ঠিক আছে। ইনামুল, তুমি ক্লোজ করে দাও, আমি আজকে বন্ধ করে দিই, পরের দিনে আমরা ধ্বনি পরিবর্তন থেকে শুরু করবো। সম্ভব হলে স্যার এই জি ধ্বনি স্যার। পরিবর্তনের যে নতুন যে শীটটা এটা যদি আজকে একটু দিয়ে দিতেন তাহলে হ্যাঁ অনেক। হ্যাঁ, এই তো ধ্বনি তত্ত্বের নতুন, মানে তো আসলে আমি তো এর শুধু তারিখ টারিখ চেঞ্জ করছি, আর তো এরকম কিছু নাই। তোমার কাছে দাও এই তোমার তো সর্টিংটা ভিন্ন নাকি? তাহলে শিক্ষার্থীরা ভিন্নতা দেখে কিভাবে?
আমি স্যার এটাই বুঝতে পারতেছি না, কারণ 45 আর 46-এর ভিতরে তো মানে 46 আর বর্তমানের ভিতরে তো কোনো তফাৎ দেখতেছি। না না, ওরা কেন কয় যে এটা ভিন্ন, আমি এটা বুঝলাম না। দেখি আমি এটাকে পিডিএফ একটি করে পাঠাই দেবো। ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে ব্যস্ততার ভিতরেও। পাঠাই দেবো। এই শিক্ষার্থীদের আর কোনো প্রশ্ন আছে? না এই- স্যার। না এইটা স্যার। আর কোনো প্রশ্ন নাই? না স্যার। তাহলে যেহেতু প্রশ্ন নাই, রাতও কম হয় নাই, জি স্যার, ঘুমান। ভালো দেখো। তোমাদের ছেলেদের মানে ঘুম আসবে না, দরজা জানালা আটকায় দিয়া হারমোনিয়াম আমাদের বাজাবো, কোনো ঘুম আসবে না, দেখবা, বুঝছো? এটা কেন কেন বুঝতে পারছি না, আমি তোমাদের দিক তাকাতেই পারছি না, এটা কি কারণে ঘুমে পড়ে যাচ্ছি, এরকম ওই ব্যাপারটা কেন? কম্পিউটার স্ক্রিনের আলোটা স্যার এটা চোখে ধরে। হ্যাঁ, কম্পিউটারের স্ক্রিনে বোধহয় এই হয়। আর একটা সমস্যা মনে হয়, আমি একটু ভুল করছি বোধহয়, মানে টেবিল ফ্যান চালাইছি তো, সিলিং ফ্যান না চালাইয়া, এটা হতে পারে কারণ। স্থান চেঞ্জ করে বসছি, থাক যেভাবে হোক। যা বলতে চাইলাম তোমরা বুঝছো কিনা জানি না, মানে আমি সেইভাবে প্রাণ পাইনি না এনামুল, আগে পরে যেরকম প্রাণ থাকতো, কেন যেন প্রাণটা একটু কমে যাচ্ছে। প্রাণ থাকবে স্টুডেন্টদের প্রাণ কমে যাচ্ছে না আমাদের? না, স্টুডেন্টদের প্রাণ কমেছে নাকি? না, ওরা তো তোমরা বুঝতে পেরেছো না, কও তো যা কই নাকি তা উল্টা পাল্টা যা কইছি, বুঝছো না? উল্টা পাল্টা না স্যার, রাইট বলছেন, বুঝছি। আচ্ছা, রাইট বলেছি বলে। হ্যাঁ, উল্টা পাল্টা কইয়া যা কই বুঝে নেওয়া লাগবে, ঠিক আছে? এইখানে যেহেতু আসছো, কারণ আমরা জানি আমরা যা দিই তা কাজের সব, এটা ভালো করে বুঝে নেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে শুভ কামনা থাকলো সকলের জন্য। আজকে কি এই যে এসএসসি রেজাল্ট দিয়েছে, তা ছোট ভাই বোনেরা পাস টাস করছে না? আছে স্যার, কয়টা আছে। এ প্লাস পেয়ে তো ফাটাই ফেলাইছে মনে হয় না সব? এ প্লাস্টার স্যার পরে একটা সময় যে অভিশাপ মনে করে পোলাপান। আরে রেজাল্ট মানে এ প্লাস, পাগলামির একটা সীমা থাকা দরকার। তার হয় বুঝি না যে ক্লাস এত কি করে পায়। আরে